সঙ্গে স্পেশালিস্টে আজকে এমন একজন মানুষ আমাদের সঙ্গে আছেন যিনি আপনাকে ভুল ঠিক শেখাবেন। না, আমি জানি আপনাকে ভুল ঠিক শেখানোর কিচ্ছু নেই, আপনি সবটা জানেন, কিন্তু অনেক সময় জেনেও আমরা ভুল করি। আমরা আইনের প্যাঁচে পড়ে যাই শুধুমাত্র জানা জিনিস ভুল করেও। তেমন একজন আসছেন যিনি বলবেন আপনাকে যে কোন ধরনের বাজি বাড়ির খুদে সদস্যকে কিনে দিতে পারেন, বা নিজেও বাজি পোড়ানোর জন্য কিনতে পারেন। ঠিক কী ধরনের বাজি, কি কি দেখে কিনলে আপনার শাস্তি হবে না, কি কি দেখে কিনলে বাজি চট করে বিস্ফোরণ ঘটবে না, দুর্ঘটনা ঘটবে না, মানে আনন্দটা আনন্দই থাকবে এবং বাজি শুধুমাত্র আনন্দের উপকরণ হবে। এবং আইনের ক্ষেত্রেও ঠিক ধরুন আপনি শব্দবাজি খুব এলাকায়, তুমি বলছিলে না সুস্মিতাদি যে তোমার এলাকাতে প্রচুর শব্দবাজি তুমি আগেরবার শুনেছো, যত রাত হয় তত শব্দবাজির জোর বাড়তে থাকে। বোম, কালীপটকা, যেগুলো নিষিদ্ধ বাজি, বা সেই সব সেলগুলো যেগুলো দুম দুম করে টানা ফাটতে থাকে, থাকে, সেই যে নিষিদ্ধ বাজিগুলো বারবার বারবার করে তোমার চারপাশে ফেটে যায়, তুমি বিরক্ত হও, তোমার বাড়ির ছোট্ট ছানারা বিরক্ত হয়, অসুবিধা হয়, কারো কারো বাড়ির পোষ্য বয়স্ক আছে, মানুষের অসুবিধা হয়, কারো কারো বাড়ির পোষ্য আছে, তাদের অসুবিধে হয়। সুতরাং এই যে এতগুলো মানুষের অসুবিধে সৃষ্টি করে, এতগুলো প্রাণীর অসুবিধে সৃষ্টি করে, আপনি কি করবেন? কোথায় যাবেন? আপনি ক্লাবকে জানিয়েছেন, ফল হয়নি, পুলিশকে, লোকাল থানা, সেখানেও আপনার কিন্তু মনে হচ্ছে যে ফল পেতে দেরি হচ্ছে। আপনি যারা এই ধরনের বাজি পোড়াচ্ছে তাদের ডেকে বলেছেন, অনুরোধ করেছেন, উপরোধ করেছেন, কোনো লাভ হয়নি। আপনি কি করবেন? কোথায় যাবেন? কোথায় গেলে আপনার এই সমস্যাটা সমাধান হবে? সেই কথাই কিন্তু আজকের বিশেষজ্ঞ বলবেন। আর এই যে তুমি বলছিলে যে তোমার ছানা বোধহয় একটু একটু বাজি পোড়াতে পারে এখন, মানে সদ্য সদ্য বাজি পোড়ানো শিখছে, আলোটুকু দেখতে ভালোবাসে, আলোর ছোঁয়াটাকু, আওয়াজ নয়, শব্দ নয়। এই যে যারা আলোর ছোঁয়া দেখতে চায়, বাজি পোড়াতে চায়, আতশবাজি দেখতে চায়, আলোর বাজি আর কি, তাদের ক্ষেত্রে শব্দবাজি কিন্তু খুব বিড়ম্বনার। কারণ শব্দবাজি ভয়ঙ্করভাবে আমাদের ফুসফুসে ঢুকে যায়, তার শব্দ আমাদের কানের ক্ষতি করে, অনেক সময় চোখে বারুদের কোনা এসে লাগে, এবং যাদের ব্রঙ্কাইটাল অ্যাজমা তাদের কিন্তু ভীষণভাবে শ্বাসকষ্ট তৈরি হয়। ওই কটা দিন তারা ভীষণ খারাপ থাকেন সারাদিন। আচ্ছা, আপনি কি জানেন যে এবছর রাজ্য সরকার থেকে ঠিক কত ডেসিবেল পর্যন্ত শব্দসীমা অ্যালাউ করা হয়েছে? এই সমস্ত কিছু যা যা জানেন না, কালী পুজো সামনেই বাজি পোড়াবেন জানি, এই যা যা জানেন না পুরো জিনিসটা যে মানুষটি আপনাদেরকে জানাবেন তাকে কিন্তু আমরা আমাদের মধ্যে পেয়ে গিয়েছি আজ স্টুডিওতেও তিনি উপস্থিত আমাদের মধ্যে রয়েছেন, এবং আমরা সেই মানুষটিকে পেয়েছি, তিনি জানাবেন যে কি ধরনের বাজি আপনি পোড়াবেন, কি রকম বাজি পোড়ানো উচিত, কি ধরনের বাজি পোড়ালে আপনার সমস্যা হবে না। কাজেই এই সব জিনিসটা আমাদের থেকেও ভালো গুছিয়ে তিনি বলবেন। তবে বিষয়টা একবার বড় করে বলে দিই, আপনারা জানেন আমাদের আজকের ফেসবুক পেজে দেওয়াই হয়েছে বিষয়টা, শব্দবাজির দাপটে হয়রান, কিভাবে কোথায় জানালেই মিলবে সমাধান। সঙ্গে স্পেশালিস্টে আছে মনীষা সুস্মিতা, আর সেই সঙ্গে আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন আমাদের আজকের বিশেষজ্ঞ অতিথি। আজকের বিশেষজ্ঞ অতিথিতে আমরা কাকে পেয়েছি? আমরা পেয়েছি রাজ্য বাজি শিল্প উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক, একদম খোদ সরকারের ঘরের লোককে নিয়ে এসছি, যা অভিযোগ আছে জানিয়ে দেবেন আজকে, এবং তার সঙ্গে অবশ্যই আইনজীবী শুভঙ্কর মান্না। শুভঙ্কর বাবু, আপনাকে আমাদের অনুষ্ঠানে ধন্যবাদ এবং অবশ্যই স্বাগত। আমি আপ্লুত যে এরকম ধরনের অনুষ্ঠানে আমি আসতে পেরে, এবং আমাদের যে দীর্ঘ অভিজ্ঞতা বাজি বাজারের সঙ্গে প্রায় 25 বছর ধরে যুক্ত বাজি শিল্পের সঙ্গে, তো এর প্রত্যেকটা জিনিস আমরা মুক্তোর মালার মতো করে শিখেছি। মানে হাতে রক্তের দাগ থাকে, হাতে বাজির দাগ, তো মালার মতো করে শিখেছেন নিশ্চয়ই অভিজ্ঞতার মাধ্যমে। হ্যাঁ, মানে ভালো খারাপ সবটাই আছে, এখন অনেক পরিণত হয়েছি আমরা, এবং আমি চাই যে সেই অভিজ্ঞতাগুলো বিভিন্ন ধরনের, সেই প্রোডাকশন থেকে যে বাজি বিক্রি করে তার যন্ত্রণা থেকে, বা যে বাজি ফাটায় এবং যে শব্দ যাকে শুনতে হয়, মানে প্রোডাকশন টু যিনি সেই তাণ্ডবটা সহ্য করেন। যদি আমি তাণ্ডব আপনারা বলবেন, আমরা বলবো যে বাজি, হ্যাঁ, তো সেই জায়গাটা পর্যন্ত আমরা যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি, তো সেখান থেকে আমরা, যেটা আমার মনে হয় যদিও বাজি শিল্পের সঙ্গে যুক্ত, কিন্তু এন্ড অফ দ্য ডে আমি একটা পার্ট অফ সোসাইটি, আমি সমাজের একটা অঙ্গ, আমি সেই দায়বদ্ধতাটা কোনো মতে এড়িয়ে চলতে পারি না।
এক নম্বর। 2 নম্বর যেটা হচ্ছে, যারা এই ধরুন যাদের বাড়িতে পোষ্য আছে, কারণ আমার বাড়িতে নিজে পোষ্য আছে, এবং এই যখন চকলেট বোম ফাটে বা কেউ চকলেট বোম ছুঁড়ে ফেলে দেয় বাড়ির সামনে, তাদের যন্ত্রণাটা না আমার কাছে আমার থেকেও বেশি লাগে। ঠিক, তো এই পয়েন্টগুলোতেই আসবো। আপনি প্রশ্ন করবেন, আপনার যা জানার আছে। কিভাবে প্রশ্ন করবেন? ফোন করতে পারেন সরাসরি 22488085 আমাদের ফোন নাম্বার খোলা। আরও একবার, যিনি এইমাত্র রেডিও সেট টিউন করলেন, 22488085। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9903059992। আমরা হাতে নিয়ে রেডি, কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ করুন, মেসেজ করুন 9903059992-তে। এবং আপনি জানাতে থাকুন 100.1 FM গোল্ডের যে ফেসবুক পেজ, সেখানে আজকের অনুষ্ঠানের প্ল্যাকার্ড পড়েছে, তার নিচে গিয়ে, ওই পোস্টারের নিচে গিয়ে জানান আপনার কমেন্ট, কি জানতে চাইছেন। এবং লাইভ একসঙ্গে দেখতে পাচ্ছেন আকাশবাণী কলকাতার ফেসবুক পেজ থেকে এবং 100.1 FM গোল্ডের ফেসবুক পেজ থেকে একযোগে লাইভ চলছে। সেই লাইভে এসেও জানাতে পারেন আপনার প্রশ্ন কি। একদম কমেন্ট সেকশনে এসে জানান। অলরেডি আমাদের আর যেখানে পোস্টার হয়েছে, পোস্টারের নিচেও কিন্তু প্রথমেই একজন একেবারে নিরাশা ব্যক্ত করে লিখে ফেলেছেন, সোমা সরকার, সমাধান তো হবেই না, যত রাত বাড়বে তত বাজির দাপটে প্রাণষ্ঠাগত হয়ে ওঠে, কেউ কিছু দেখেও না বললেও কিছু হয় না, আবাসন থেকেই দাপটগুলো বেশি হয়, আইন ওই পুঁথিতেই লেখা থাকে ইত্যাদি। মানে কোথাও অভিমান নিয়ে এই অভিযোগ না, এই ধরনের অভিযোগ আমি দেখেছি না, খুব বাস্তবিক। এবং যখন আমরা মিটিং করি কলকাতা পুলিশের সঙ্গে বছরে একাধিকবার, তো যখন আমাদের সেটা পরিষ্কার ইনস্ট্রাকশন আমাদের ওপর থাকে, কারণ আমরা শুধু তো বাজি শিল্পের সঙ্গে যুক্ত নয়, এটা যাতে মিস ইউজ না হয় একেবারে সেটার সঙ্গে আমাদের জড়িয়ে থাকতে হয়, যেটা পার্ট অফ সোসাইটি এবং আমাদের কিছু দায়িত্ব থাকে। যেটা হয় কি, কলকাতা, যদি আমি কলকাতা পরিপ্রেক্ষিতে বলি, কলকাতা পুলিশ জুরিডিকশনের পরিপ্রেক্ষিতে বলি, দেখবেন কলকাতা পুলিশ যে বড় বড় যে হাই রাইজ বিল্ডিং গুলো থাকে, সেইগুলোকে ছাদ, যে রুফ টপ, যেখান থেকে বাজিটা মেনলি ফাটানো হয়, এই ধরনের ওই স্কাই শট গুলো, সেগুলো কিন্তু বন্ধ করে দেন। এটা কিন্তু কলকাতা পুলিশ আজ নয়, এটা বিগত বেশ কিছু বছর বা দশক ধরে করে আসছেন। তো এটা একটা সম্ভাবনা কমায় যে ওই লুকোচুরি করে ছাদ থেকে বড় বড় আমি সেলগুলো ফাটালাম, এইটাই। তো এটা কিন্তু কলকাতা পুলিশ নজরদারি করে, সেটা কিন্তু আমরা একাধিকবার দেখেছি। 1 নম্বর, যদি আমরা একটু আইনটা দেখে নিই, যে আইন এবং কারণ আইনের ঊর্ধ্বে তো আমরা কেউ নই, এবং আইন না জানাটা কোনো অজুহাত নয়, এটা যেমন তার সঙ্গে আমি বলতে বাধ্য, কারণ খবর রাখতেই হবে, খবর রাখতেই হবে। আমি আইন না জানলে সেটা কিন্তু আমার দুর্বলতা। একদম। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে বলি, যারা শ্রোতা বন্ধু এখানে রয়েছেন, যে এই আইনটা তাহলে কি রয়েছে, আমরা কখন আমরা কমপ্লেন করতে পারবো বা কখন আমরা কমপ্লেন করতে পারবো না, সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের যে আমাদের ডাইরেকশনটা রয়েছে, শুধুমাত্র বাজি ফাটানো যাবে, সে শব্দবাজি হোক, সে আলোর বাজি হোক, বাজি ফাটানো যাবে কয়েকটা সার্কামস্টেন্সেসে। যেমন হচ্ছে কালী পুজোর দিন 2 ঘন্টা, রাত্রি 8টা থেকে 10টা, এর বাইরে যদি কোনো বাজি ফাটে, সেটা সবুজ বাজি হোক, নন সবুজ বাজি হোক, যে ধরনেরই বাজি হোক, সেটা কিন্তু ফাটানো নিষিদ্ধ। যদি আমরা সবুজ বাজি পেয়েছি, আমি বিকেলবেলা আমি বললাম চলো আমি বাজিটা ফাটাই, দেখি কিরম ফাটছে বা কিরম আলো হচ্ছে, সেটাও নিষিদ্ধ। পুলিশ যদি চায়, সেখানে কিন্তু একাধিক বিএনএস বা যেটা আগে আইপিসি সেকশন ছিল, সেখানে কিন্তু কেস করতে পারে, এবং তার মধ্যে বিস্ফোরক আইনেও, মানে এক্সপ্লোসিভ একটা মামলা হতে পারে। প্রথম থেকেই আইনের কচকচিতে ঢুকে গেছেন আইনজীবী যেহেতু, তা আমরা সেই আইনের কচকচিতে যাব। তবে আমাদের লিসনার আছেন ফোনে, শুনে নেব কে আছেন। হ্যালো, নমস্কার মনীষাদি। শঙ্কর বাগ, বলুন আপনার প্রশ্নটা বলুন সরাসরি। ধন্যবাদ মনীষাদিকে, স্যারকে নমস্কার জানাচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে, আমার বাড়িতে হার্টের পেশেন্ট আছে, আমরা প্রতি বছরই দেখা যাচ্ছে বাড়ির পাশে গাছপালা আছে, এবার আমরা যখন গাছ বম দিচ্ছে, আমরা যখন বারণ করতে আছি যে দেখুন আমরা গাছ বমটা দিচ্ছেন, বাড়ির পাশে হার্টের পেশেন্ট আছে, প্রচন্ড অসুবিধা হচ্ছে, তখন তারা বলছে যে আমরা তো গাছে দিচ্ছি, আমরা কি আমরা বাড়িতে দিচ্ছি, এইগুলো বলতে গেলে প্রচুর ঝামেলা করছে আর প্রচুর অসুবিধা করছে, এইগুলো নিয়ে যদি বলা যায় কি ভালো হয়। মানে আপনার এলাকাতে, যেটা বুঝলাম যে ওনার এলাকাতে কিছু শব্দবাজির দাপট আছে, কি করবেন এলাকাতে শব্দবাজির দাপট হলে? এটা নিয়ে প্রথম আজকের আলোচনায় ঢুকবো, যেটা সবাই শুনতে চায়। এটা খুব ভয়ঙ্কর অভিযোগ। এটা বাড়িতে একজন কার্ডিও পেশেন্ট রয়েছে, এবং সেখানে হয়তো পাড়ার ছেলেরা, যেটুকু মনে হলো এটা কোনো শহরতলির থেকে ফোনটা এসছে, কারণ এই গাছবোম জাতীয় বাজিগুলো জেনারেলি শহরে ফাটে না, এগুলো একটু গ্রামের দিকে বা শহরতলিতে ফাটে বাজিগুলো। প্রথমত 2-3টে জিনিস, আমি আইনে আসবো, আইনের আগে আসতেই হবে, তার আগে আমি একটু জিনিসটা মানে বুঝিয়ে দিই আপনাদের, যেটা কি করা যেতে পারে। প্রথম কথা হচ্ছে যে আমাদের কিছু ফান্ডামেন্টাল, সেই আইন দিয়ে, ছোট করে আইন দিয়ে শুরু করছি, আমাদের কিছু ফান্ডামেন্টাল রাইটস
সাইজ আছে, ঠিক আছে? তো সেইগুলো আমরা এক্সারসাইজ করতে পারি, সেটা আমাদের একটা মানে আমাদের একটা অধিকারের মধ্যে পড়ে, ঠিক আছে? আপনি এরম যন্ত্রণা ভোগ করছেন ডিউ টু কোনো থার্ড পার্টি বা কেউ বাইরের থেকে কোনো মানে যাই হোক, যারা এই ব্যাপারে একদম অ্যাওয়ার নয়, তারা এসে বোমটা ফাটিয়ে চলে গেল। এতে কি হলো, আপনার এবং আপনার পরিবারের মানুষের ক্ষতি হচ্ছে, ঠিক আছে? এবং শুধু তাই না, যে গাছ বোমের কথাটা বললেন না, এই বোমগুলো গাছে বাঁধা হয়, গাছে বেঁধে ফাটানো হয়, এবং সেগুলো যথেষ্ট বড় মাপের বোম। আমি যখন ছোটবেলায় যখন 90 ডেসিবেল ছিল না, যখন আগে 125 ছিল, সেগুলো যথেষ্ট বড় বোম এবং ফাটলে মোটামুটি গাছের ডালপালা ভেঙে যায়, সেটা আমি লক্ষ্য করেছি, গাছটার ক্ষতিগ্রস্ত হয়। তো এটা দুদিক থেকে, এটা যেমন হচ্ছে আমরা এনভায়রনমেন্টকে কোথাও ডিগ্রেড করছি, ঠিক আছে? সেটা একদম মানে অ্যাজ পার দ্য ইন্ডিয়ান পেনাল কোড এটা শাস্তিযোগ্য। 2 নম্বর হচ্ছে ওনার যে যন্ত্রণা, সেটা আমাকে মৃত্যুর মুখেও ঠেলে দিতে পারে, সেটা কিন্তু দ্য থ্রেট অফ লাইফ কিন্তু সেটা পানিশেবল। মানে আমাদের যদি বিএনএস বলি বা আইপিসি বলি, এটা কিন্তু পানিশেবল। দেখুন, দুটো জিনিস আপনি করতে পারেন, যেটা হলো যে আপনি কোন দুটো জিনিস করব সেটা শুনবো, তার আগে আরো একজন লিসনার আছেন ফোনে, নিয়ে নেব। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন। আমি হাওড়া ময়দান অঞ্চল থেকে স্নেহাশিস কথা বলছি। বলুন। গত 2-3 বছর যা লক্ষ্য করছি, অনেকটাই কিন্তু এই শব্দবাজির দাপটটা অন্তত আমার যেখানে থাকি অনেকটাই কমেছে, কিন্তু আবার বেড়ে গেছে যেটা, সেটা হচ্ছে যখন এই নিরঞ্জন শোভাযাত্রা হয় এবং সেখানে এক ধরনের আসমান গোলাপ নাম দিয়ে একটা ফাটানো হয়, সেই যে কি গগনভেদী চিৎকার, এবং সবচেয়ে অবাক লাগে সেখানে কিন্তু পুলিশ প্রশাসনের সবাই থাকে, তাদের সামনেই এটা হয়। আপনি কি করবেন এরকম হলে, এটাই প্রশ্ন নাকি? শুনতে একেবারেই তাই। আচ্ছা, যেটাই ছিলেন আপনি আগে দুটো জিনিস বলছিলেন, তারপরেই আসমান গোলায় আসবো। হ্যাঁ, ব্যাপার হচ্ছে যে শুধু নামটা আলাদা, কোনোটা গাছে ফাটানো হয় গাছ বোম, আর আসমান গোলাটা আকাশের দিকে ওঠে, আর সেটা হচ্ছে রাস্তাকে ফাটানো হয়। আলটিমেটলি নামগুলো কে দেন? সেগুলো ওটা হয়ে আসছে, গাছ বোমের নাম আমরা ছোট থেকে শুনে আসছি এত বছর ধরে। আসমান গোলা কি অদ্ভুত নাম না? যেটাকে আমরা ইংলিশে শর্ট বলি, যেগুলো সেল বলি, সেগুলোকে গ্রামের দিকে আসমান গোলা হয়। অদ্ভুত চিৎকার করলে যে আওয়াজ হয় সেইটা দিয়ে ওঠে। হ্যাঁ, কারণ তারপর শুধু তাই না, এগুলোতে একটা সাউন্ড ওয়েভ তৈরি হয়, যেটা কানের পক্ষে ভীষণ ক্ষতিকর। আপনি দুটো বিষয় ছিলেন যে দুটো জিনিস করা যায়, সেই দুটো জিনিস আগে থাকবে। আইনত কি করা যায়? দেখুন, এই ব্যাপারে প্রথম যেটা হলো যে আপনাকে অ্যাওয়ার থাকতে হবে। আপনার এটা আমি সহ্য করব না, আপনার অধিকারে যেটা না শোনার, প্রথম কথা সেই কনফিডেন্সটা আপনার মধ্যে থাকতে হবে। 2 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে যারা এক্সিকিউটিভ অথরিটি, যে আইন এবং আইনকে যারা বলবৎ করেন, তাদের কাছে পৌঁছতে হবে। তো আইন কারা বলবৎ করে? পুলিশ। যদি আপনার ধরুন এই ধরনের কোনো সমস্যা হয়, যারা কলকাতায় থাকেন তারা, আমি তো পরিষ্কার বলি যে ডায়াল 100 ডায়াল করুন। 100 ডায়াল করলে যেটা হচ্ছে পুলিশ কন্ট্রোল রুম, সঙ্গে সঙ্গে তারা সেই কনসার্ন ডিপার্টমেন্টে কলটা ফরওয়ার্ড করে দেবে, বা সেই থানায় তারা অভিযোগ দায়ের করে দেবে, লোকাল থানায় সেটা ডাইরেকশন করে দেবে। এখানে কিন্তু আপনার নামও ওনারা গোপন রাখবেন। আপনি নিশ্চিন্তে থাকবেন যে এই ধরনের অভিযোগ করলে অভিযোগকারীর নাম কিন্তু গোপন রাখে পুলিশ। আপনি নির্দ্বিধায় 100 ডায়াল করুন, কিংবা দেখবেন কালীপুজোর 2-1 দিন আগে একটা কন্ট্রোল রুম নাম্বার নতুন করে খোলা হয়, সেই কন্ট্রোল রুম নাম্বারে কিন্তু আপনি ফোন করতে পারেন। এটা ছাড়াও কি আছে, কিছু সংস্থা আছে যাকে আমরা এনজিওস বলতে পারি, বা যারা সোসাইটির সঙ্গে বা পরিবেশের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। তার মধ্যে সবুজ মঞ্চ একটি নামকরা সোসাইটি, যারা মানুষের স্বার্থে কাজ করছে শব্দবাজির বিরুদ্ধে। তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। তারা কি হয়, একটি ব্যক্তিগত উদ্যোগ নিয়ে আপনার সমস্যাটা সমাধান করতে পারে। তারা একটা অ্যাজ এ যেটা বলে যে মধ্যপন্থা নিয়ে তারা আপনার সমস্যাটা পুলিশের কাছে তুলে ধরতে পারে। তো আলটিমেটলি আপনাকে পৌঁছতে হবে প্রশাসনের কাছে। কারণ আমি অনুরোধ করব যে এই সুস্থ সমাজে আইন কখনো নিজের হাতে নেবেন না। ধরুন কেউ আপনার বাড়ির সামনে বোম ছুড়ে দিয়ে গেল, আপনি তাকে রেগে তার সঙ্গে আপনি দুর্ব্যবহার করলেন, বা তাকে আপনি যেটা রেগে গেলে, যেটা করি আমরা, হয়তো মারামারি লেগে গেল, খুব স্বাভাবিক জিনিস, এটা অস্বাভাবিক কিছু না, কিন্তু এই দিকে আপনি এগোবেন না, কারণ আইন আপনাকেও মেনে চলতে হবে। তো প্রথম হচ্ছে ডায়াল 100। যদি ডায়াল 100-এ আপনি সমস্যার সমাধান না হয়, তাহলে যদি আপনার সেখানে লোকাল পিএসের নাম্বার থাকে, আপনি ফোন করুন। আমি একাধিকবার ক্ষেত্রে দেখেছি, মানে 100 আউট অফ 100 আমি 99% ক্ষেত্রে দেখেছি, কলকাতায় কোনো পিএসে যদি ফোন করা হয় এই শব্দবাজি বাড়ির সামনে ফাটানো হচ্ছে, ওনারা কিন্তু যথাযথ ব্যবস্থা নেন। এই জন্য কিছু কলকাতা পুলিশের মোবাইল ভ্যান থাকে পার্টিকুলার এই সময়গুলোতে, যেগুলো রাস্তায় থাকে 24 আওয়ার্স থাকে, এবং এই সময় রাত্রে তার সংখ্যাও বাড়ানো হয়। তো সেই ক্ষেত্রে আপনি যে প্রোটেকশন পাবেন না সেটা আমি বলবো না, কিন্তু ব্যাপার কি হলো যে এটা একটা সর্বোপরি একটা আমাদের সামাজিক অ্যাওয়ারনেস দরকার।
কারণ হয়তো যে বোমটা যে আপনার বাড়ির সামনে ফাটাচ্ছে সেই বোমটা যখন তার বাড়ির সামনে ফাটবেন দেখবেন তিনিও বিরক্ত হবেন। একদমই। তো আমার বা আমার যন্ত্রণাটা বাড়ির ছাদ থেকে আমি অন্য বাড়িতে ছুঁড়ে অন্য ফেললাম। বাড়ি কেউ নিজের বাড়ির ছাদে কেউ আওয়াজ নিজের করে বাড়ির না। ছাদে কিন্তু বোমটা ফাটাবে না, বা নিজের ভালো ভালো বলেছে একদম। হ্যাঁ, তো ব্যাপারটা সেরকম কোথাও একটা ভ্যালু চেন রয়েছে, সেই ভ্যালু চেনের মধ্যে যতক্ষণ আমরা থাকবো, আমরা সুস্থ থাকবো। এই ভ্যালু চেনটা কোথাও ব্রেক হয়ে গেলে না, সেই সমস্যাটা শুধুমাত্র মানে যে আজকে ভোগ করছে সে নয়, সমস্যাটা ঘুরে তার বাড়িতেও আসতে পারে দুদিন পর। একদম। তো সেই জন্য যদি আমরা যদি অ্যাওয়ার হই, সচেতন হই, আমরা এটা শর্ট আউট করে নিতে পারবো ইজিলি আমাদের বিবেক থেকে, আমাদের মানে আমাদের যুক্তি জ্ঞান থেকে। না হলে তো আমাদের আইনত ব্যবস্থা তো রয়েছেই, এবং এক্ষেত্রে কিন্তু কিছু সেকশন রয়েছে যেগুলো নন বেলেবল অফেন্স। আচ্ছা, যদি ধরুন একটা আমি বলে রাখি, ধরুন আপনার পোষ্যকে ধরুন অনেক রাস্তার কুকুরের দিকে অনেকে বোম ছুড়ে দেয়, এটা আমি কিন্তু ছোটবেলায় আমার সামনে দেখা, আমি প্রতিবাদও করেছি, ঠিক আছে? সেই ক্ষেত্রে কিন্তু এগুলো নন বেলেবল অফেন্স, এবং সেক্ষেত্রে তার 3 মাস পর্যন্ত জেলও হতে পারে। যদি আপনি দেখেন কি কি শাস্তি আছে, কি কি বিধান আছে, কখন কি করব, সবটাই আজকে 11টা পর্যন্ত আছি, আস্তে আস্তে জানবো। ফোনে একজন বন্ধু আছেন, দেখে নেবো কে আছেন। লিসনার আছেন একজন। হ্যালো, না ছিলেন এতক্ষণ, যিনি ছিলেন তিনি আবার চলে আসুন 22488085 এই নাম্বারে। এবং তারপর যেটা প্রশ্ন আমাদের, সে প্রশ্ন তো থাকবেই, এবং তার সঙ্গে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপেও প্রশ্ন পাঠাতে পারেন, হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠাতে পারেন 9903059992 এই নাম্বারে। এবং 100.1 FM গোল্ড এবং আকাশবাণী কলকাতার দুটোরই ফেসবুক পেজ থেকে একযোগে লাইভ হচ্ছে, সেই লাইভে এসে আপনি জানাতে পারেন আপনার মতামত কি, সঙ্গে রয়েছেন বন্ধু, আপনার প্রশ্ন কি, এবং সেই প্রশ্ন কিন্তু উত্তর দেবেন শুভঙ্কর মান্না, আইনজীবী। এবং তার সঙ্গে যে কথাটা প্রথম যেটা দিয়ে জিজ্ঞেস করব, যে প্রশ্নে আমার যে প্রশ্ন, তার আগে বন্ধু রয়েছেন। হ্যালো, নমস্কার। নমস্কার, হ্যাঁ বলুন। এখানে থেকে অনিমেষ বাবু বলুন। কথা বলছি। সকলকে আসন্ন শ্যামাপূজা ও দিওয়ালির আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আমার দুটি প্রশ্ন আছে। প্রথমত, এই যে শব্দবাজির সময়টা বললেন 8টা থেকে 10টা, এই সময় কি 65 ডেসিবেলের শব্দবাজি না 90 ডেসিবেলের শব্দবাজি, এটা যদি একটু বলেন। রাজ্য সরকার কত ডেসিবেল অবধি অনুমতি দিয়েছে, এবারে এটাই কি আপনার মাত্রাটা? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই যে পরিবেশ বান্ধব আতশবাজি, এই পরিবেশ বান্ধব আতশবাজিটা কতটা পরিবেশ বান্ধব? কারণ সায়েন্স বলছে এভরি অ্যাকশন হ্যাজ ইটস অপোজিট অ্যান্ড ইকুয়াল রিঅ্যাকশন। সেই জন্য আমি জানতে চাই, এই যে পরিবেশ বান্ধব যে আতশবাজিগুলো বলা হচ্ছে, এগুলো প্রকৃতপক্ষে কতটা পরিবেশ বান্ধব? নমস্কার, ধন্যবাদ। দুটো প্রশ্ন আছেন আমাদের শ্রোতা বন্ধুর। প্রথম প্রশ্ন হচ্ছে, এবারে রাজ্য সরকার কত ডেসিবেল পর্যন্ত শব্দসীমা বেঁধে দিয়েছেন? এবছর আমরা 2023-এ যে নোটিফিকেশান পেয়েছি পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে, পর্ষদ থেকে, সেক্ষেত্রে আমাদের শব্দবাজির ঊর্ধ্বসীমা হচ্ছে 125 ডেসিবেল। সেটা কি শুধু দীপাবলির দিনের জন্য? হ্যাঁ, যে কোনো দীপাবলির দিন হোক বা অন্য দিন হোক, বাজি ফাটলে তার সর্বোচ্চ মাত্রা 125 ডেসিবেল কখনোই ক্রস করবে না। আগে আমাদের রাজ্যে ছিল 90 ডেসিবেল, কিন্তু যেহেতু ভারতবর্ষের অন্যান্য স্টেটগুলোতে 125 রয়েছে বা ছিল, সেই জন্য এটা ইকুয়াল করা হয়। সেক্ষেত্রে আমাদের এই মুহূর্তে 125 ডেসিবেল শব্দের সর্বোচ্চ মাত্রা। আর সবুজ বাজি কি সত্যি সবুজ পরিবেশের পক্ষে সবুজ বাজি কি স্বাভাবিক সবুজ? এটাই হচ্ছে প্রশ্ন। ইনফ্যাক্ট যেটা বলি, আমার একটা বাস্তব অভিজ্ঞতা বলি, যে এই যেহেতু নিরি বলে যে কেন্দ্রীয় সংস্থা আছে, সেই নিরি এই যে সবুজ বাজি কি অনেকেই জানে না, নিরিটা কি সেটা যদি একটু বলে দেন। আচ্ছা, নিরির পুরো যে ফর্মটা হচ্ছে ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং এনভায়রনমেন্ট ইনস্টিটিউট অফ রিসার্চ। যেমন এটা হচ্ছে একটি কেন্দ্রীয় সরকারের একটি হ্যান্ডস, যেখানে কোনো পরিবেশ সংক্রান্ত কোনো রকম গবেষণা হয়, এবং সেই বাজিটাও সেই দপ্তরের আওতায় আনা হয়েছে 2018 সাল থেকে। সেক্ষেত্রে এক্ষেত্রে অনেক সিনিয়র সায়েন্টিস্ট প্রতিনিয়ত কাজ করে চলছে যে আমাদের যখন বাজি ফাটালে কি হয়, একটা স্মোক হয়, স্মোকগুলো কি যে পিএম পার্টিকেলস, এই পিএম পার্টিকেলসগুলো কি ধোঁয়া তৈরি করে, এবং সেটা পিএম পার্টিকেলসের মধ্যে কী পার্টিকেলস কীভাবে তৈরি হয়, যে কম্পোনেন্ট বা কেমিক্যালসগুলো ইউজ করা হয় সেগুলি বার্ন হয়ে পিএমএ কনভার্ট হয়। যেমন কি আমি এই কিছুদিন মাসখানেক আগে আমরা একটা কনফারেন্স হয়েছিল নিরিতে, কেন্দ্রীয় সংস্থা আমাকে আমন্ত্রণ করা হয়েছিল একটা বক্তা হিসাবে। তো সেখানে আরও সায়েন্টিস্ট এসেছিলেন,
যারা সায়েন্টিস্ট তারা ছিলেন, এবং সেক্ষেত্রে আমাদের যে থার্ড জেনারেশন ফায়ার ক্র্যাকার্স কী হতে পারে সেই নিয়ে আলোচনা হচ্ছিল। সেখান থেকে জার্মানি থেকে, পোল্যান্ড থেকে ইন্ডিয়ান সায়েন্টিস্টরা ছিলেন, আমরা আলোচনা করি। সেক্ষেত্রে যে থার্ড জেনারেশন যে বাজিগুলো, অত মানে আমাদের শ্রোতা বন্ধুরা জানবেন না বা সাধারণ মানুষ জানবেন না এখনও, যে থার্ড জেনারেশন যে ফায়ার ক্র্যাকার্স আসছে সেগুলো যখন আমি ফুলঝুরিগুলো টেস্ট করছিলাম না, বা চরকিগুলো টেস্ট করছিলাম, হয়তো সেটা 2 বছর 5 বছরের মধ্যে বাজারে হয়তো বাণিজ্যিকরণের জন্য আসবে, তাতে ধোঁয়াই বেরোচ্ছে না। আমি সত্যি দেখে আপ্লুত হয়ে গেছি। যদি আমরা এই ধরনের জিনিসগুলো ক্রমশ আস্তে আস্তে মার্কেটে বাণিজ্যকরণের জায়গায় নিয়ে আসতে পারি, ব্যাপার হয় কি, আমরা যে কনভেনশনাল যে বাজির কম্পোনেন্টস বা মশলা যেগুলো ইউজ করা হতো, তার মধ্যে কিছু কম্পোনেন্টস ছিল যেগুলো টক্সিক গ্যাস প্রডিউস করতো। তার মধ্যে কি ছিল? মেনলি ছিল বেরিয়াম। বেরিয়াম যদি বাতাসে বার্ন হয় সেক্ষেত্রে কি হয়, সেখানে প্রচুর হেলথ হ্যাজার্ড, এবং সেটা একটা ক্যান্সারাস কম্পোনেন্ট যৌগেরও তৈরি করে। তো বেরিয়াম একটা সাংঘাতিক ভয়ঙ্কর কেমিক্যাল ছিল, সেটাকে সেটাকে ব্যান্ড কেমিক্যালস বলে ধরে নেওয়া হয়েছে। আমরা যে জন্য চাইনিজ ক্র্যাকার্সগুলোকে আমরা আটকে দিয়েছিলাম 2018 সালে, আমার মনে আছে প্রচুর কন্টেনার চাইনিজ ক্র্যাকার্স কলকাতা বন্দরে আসে। আমরা খবর পাই, আমরা কলকাতা পুলিশের সঙ্গে একসঙ্গে আমরা এটার উপর একটা আমরা প্রচেষ্টা করি যাতে মার্কেটে চলে না আসতে পারে। সেক্ষেত্রে আমরা চাইনিজ ক্র্যাকার্সকে দেখি তীব্র রং, ডিপ সবুজ, ডিপ নীল, অরেঞ্জ, লাল, যত কালার বেশি হবে না তার মধ্যে তত পরিমাণে সেই বেরিয়াম কন্টেন্ট বা আদার্স কন্টেন্টগুলো ইউজ করা হবে। যেমন এখন আমরা পটাশিয়াম আমরা ইউজ করতে পারবো না, আমরা সোডিয়াম ইউজ করতে পারবো না, আমরা বেরিয়াম ইউজ করতে পারবো না। এইগুলো কারা ডিসাইড করে দিয়েছেন হচ্ছে আমাদের নিরি কেন্দ্রীয় সংস্থা। আগে আমি একটা তুবড়ির ফোর্স বানানোর জন্য আমি যাবতীয় মশলা দিতে পারতাম, এবং যে কোয়ান্টিটিতেও দিতে পারতাম, ইউজ করতে পারতাম, তাতে ধোঁয়া কম হোক বেশি হোক, আমার ঝালরটা যেন বড় হয় তুবড়ির, সেটা কিন্তু এখন করা যাবে না। ইভেন যদি আমরা বলি বাড়িতে তুবড়ি বানালাম, দারুণ ফাটলো, সেটাও কিন্তু এখন নিষিদ্ধ, আপনি করতে পারেন না। আচ্ছা, কারণ তুবড়ি বাড়িতে বানানো যাবে না? না, বাড়িতে তুবড়ি বানানো যাবে না। আচ্ছা, কারণ বাড়িতে তুবড়ি বানানো যেটা বানাই সেক্ষেত্রে তো আমাদের ফর্মুলেশন মেনটেন করতে, আমরা জানি না, নিয়ম মেনে তো করা হচ্ছে না। যথেচ্ছ মশলা দেওয়া হচ্ছে, যথেচ্ছ মশলা যথেচ্ছ ব্যবহার হতে পারে। এই রেশ থেকে একটা প্রশ্ন মনে আসছে, সেই প্রশ্নে যাব, তবে তার আগে একজন লিসনার বোধহয় ফোনে আছেন, দেখে নেব কে আছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আমি হাওড়া থেকে রঞ্জন মুখার্জি বলছি। বলুন। বলছি যে আচ্ছা, আমি একজন দৃষ্টিহীন প্রতিবন্ধী, তো আমার কি বাজি ফাটানো উচিত না উচিত না? বেশ, শুনতে থাকুন। দৃষ্টিহীন প্রতিবন্ধীর বাজি ফাটানো উচিত কি উচিত নয় সে প্রশ্নে আসবো, তবে তার আগে এই যে আপনি বললেন বাড়িতে তুবড়ি বানানোটা উচিত নয়, সেটা থেকে একটা প্রশ্ন আসছে মনে, যে এই তুবড়ি প্রতিযোগিতা পাড়ায় পাড়ায় দীপাবলির সময় হয়, এই তুবড়ি প্রতিযোগিতা কি আদৌ নিষিদ্ধ? মানে যে ক্ষেত্রে আপনারা বলছেন বাড়িতে তুবড়ি বানানো যাবে না, তুবড়ি প্রতিযোগিতায় বেশিরভাগ সময় কাস্টমাইজ তুবড়ি করে রাখেন প্রতিযোগীরা, তারা নিজেরাই তুবড়িটা বানান কিংবা অর্ডার দিয়ে বানান, তাহলে সেখানেও তো ফর্মুলা মেনটেন হয় না, তাহলে কি এটা নিষিদ্ধ? না, খুব ভালো প্রশ্ন এটা। যেটা হলো যে আমাদের যে আইন রয়েছে, আমরা ক্রমশ আইন সম্বন্ধে আমরা আরও বেশি অ্যাওয়ার হচ্ছি বা সচেতন হচ্ছি, ঠিক আছে? তো আমাদের আস্তে আস্তে জানতে হবে যে আমাদের অধিকার কতটুকু আর কতটুকু আমার অধিকারের মধ্যে পড়ে না। প্রথম কথা হচ্ছে তুবড়ি, যে আমরা যে বাজি বাজারগুলো কলকাতায় হয়, দেখবেন 4টে বাজি বাজার, সেখানে কলকাতা পুলিশের পরিষ্কার ইনস্ট্রাকশন আছে যে মাটির তুবড়ি ব্যবহার করা যাবে না। কারণটা হচ্ছে কি, দেখবেন বিগত অন্তত 5 বছরে এই মাটির তুবড়ি ফেটে বেশ কিছু মানুষ শিশুর মৃত্যু হয়েছে, এবং সেক্ষেত্রে পরিষ্কার নোটিফিকেশন আছে যে মাটির তুবড়ি হয় কি সমস্যাটা, মাটির তুবড়ি যদি আমি ঠিকমতো ব্যবহার না করতে পারি তার মধ্যে এয়ার পকেট তৈরি হয়, এবং এয়ার পকেট তৈরি হলে কি হবে, সেখানে যখন সেটা বার্ন করানো হবে না, সেই পকেট থেকে ব্লাস্ট হবে, এবং মাটির তুবড়ি যখন ব্লাস্ট হয় সেক্ষেত্রে কিন্তু সেই কণাগুলো, মানে যেগুলো শক্ত কণাগুলো একদম মানে শরীর ভেদ করে বেরিয়ে যায়, 1 নম্বর। 2 নম্বর, সেই জন্য কোনো বাজি বাজার থেকে যেগুলো মানে সরকার নিয়ন্ত্রিত বাজি বিক্রি হয়, সেখানে কোথাও আপনি মাটির তুবড়ি পাবেন না, মাটির তুবড়ি নিষিদ্ধ, এটা কিন্তু আমি জানিয়ে রাখলাম। যেগুলো আপনার আপনি বলছেন কম্পিটিশনের জন্য যে তুবড়িগুলো তৈরি হয়, বড় বড় তুবড়ি, সেই কম্পিটিশন করার আগে কনসার্ন অথরিটিকে চিঠি জমা দিতে হয় বা আবেদন করতে হয়। তারা কারা হচ্ছে? যারা হচ্ছে পেসো, কেন্দ্রীয় সংস্থা, যারা এই এক্সপ্লোসিভ নিয়ে যাদের ছাড়পত্র যারা দিয়ে থাকে। নাম্বার 1, ডিস্ট্রিক্টে হলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কিংবা লোকাল আইসি বা ওসি, তাদেরকে তাদের ছাড়পত্রর জন্য কিন্তু আবেদন করতে হবে। তারা ছাড়পত্র দিলে তারপর কিন্তু সেই আমরা সেই যে এক্সিবিশন যেটা বলে
সেটা আমি করতে পারবো। এক্সিবিশন করতে গেলেও তার কিন্তু ম্যানুফ্যাকচার লাইসেন্স দরকার, ঠিক আছে? এগুলো আমরা তো জানতাম না আগে, অনেকে আমরা জেনেও হয়তো বুঝতাম না, কিন্তু ক্রমশ কিন্তু আমাদের এগুলো জানা প্রয়োজন যে আমাদের অধিকার কতটুকু এবং অধিকার কতটুকু নয়। তো সেই ক্ষেত্রে এক্সিবিশনের ক্ষেত্রে যথাযথ ছাড়পত্র না পেলে সেগুলো কিন্তু অবৈধ। অনুষ্ঠান শুনছেন আপনারা একযোগে ফেসবুক লাইভ থেকে 100.1 FM গোল্ড এবং কলকাতা আকাশবাণী এই দুটোর ফেসবুক পেজ থেকে একযোগে, এবং আপনি শুনতে পাচ্ছেন কিন্তু রেডিও সেটেও 100.1 FM গোল্ড টিউন করলেই শুনতে পাচ্ছেন আমাদের আজকের এই অনুষ্ঠান। যোগাযোগ করছেন 22488085 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ করছেন 9903059992 এই নাম্বারে। যে প্রশ্নটাতে ছিলাম আমরা, সবুজবাজি সত্যি সবুজ কিনা, কতটা সবুজ, এটা নিয়ে কথা বলবো। তবে তার আগে একটি প্রশ্ন এসছে সৈফুদ্দিন শেখ বরগাছিয়া থেকে, বাজি যখন পোড়ানো হয় অনেক অঘটন ঘটে, কি ধরনের পোশাক হওয়ার কথা? আমাদের এই প্রশ্নটি রয়েছে সৈফুদ্দিন, আপনি শুনতে থাকুন। শুধু পোশাক নয়, আরও কি কি ভাবে বাজি পোড়ানোকে নিরাপদ করা যায় আমরা কিন্তু সেটা নিয়েও কথা বলবো। যে প্রশ্ন ছিলাম যে সবুজ বাজি সত্যি কতটা সবুজ, বা আদৌ কি সবুজ? হ্যাঁ, একদম, মানে সবুজ বাজির কি এটা ভেজাল একটা বেরোয়? ফান্ডামেন্টাল প্রশ্ন একটা, কারণ এই যে সবুজ বাজির যে কনসেপ্ট, ডক্টর সাধনা রাইলু, যিনি ওয়ার্ল্ডের 2% সায়েন্টিস্টের মধ্যে একজন, তার সাথে আমার সাক্ষাৎ করার বা তার সাথে কাজ করার আমার সৌভাগ্য হয়েছিল। তো এই জিনিসগুলো ওনার থেকে আমার জানা, যেটা হচ্ছে যে যেটা ওনার আমি ওই বৈজ্ঞানিকের কথাই আমি এখানে তুলে ধরছি। উনি মনে করেন যে নতুন যে সবুজ বাজি যেটাকে আমরা বলছি, সেই বাজিটার মধ্যে যে এমিশন বা যেটা দূষণ বা যেটা আমাদের ধোঁয়া তৈরি হতো, নতুন যে ফর্মুলেটেড বাজি সেটা 30% কম হবে, 30 to 40%। এবং সেখানে ওনারা সার্টিফাই করছেন যদি আমরা সেই ফর্মুলাগুলোকে আমরা আরেকটু আপগ্রেড করি, সেই ক্ষেত্রে সেই দূষণের মাত্রা 70% পর্যন্ত কমানো যায়। যে স্টেটমেন্টটা আমরা 4-5 বছর আগে আমরা পেয়েছিলাম, কিন্তু একটা বাজি ফাটলে তার যে ধোঁয়া হয় তার 80% বন্ধ করে দেওয়া যেতে পারে বা কমানো যেতে পারে, আমার বিশ্বাসযোগ্য ছিল না। আমি 5 বছর আগের ঘটনা বলছি। কিন্তু এই বছর যখন আমরা এই কনফারেন্সে গেলাম, যখন আমরা সেই বৈজ্ঞানিকদের সঙ্গে আমরা কথা বললাম, তাদের রিসার্চ ওয়ার্ক দেখলাম, তখন দেখলাম যে হ্যাঁ, কোনো তুবড়ি কিংবা ধরুন কোনো ফুলঝুরি ধোঁয়া ছাড়া তৈরি হতে পারে। আমি সায়েন্টিফিক্যালি আমি একটু ক্লারিফাই করছি কী করে এটা হতে পারে। প্রথম কথা হচ্ছে ওনারা কিছু কেমিক্যালস ইনভেন্ট করেছেন, যে কেমিক্যালসগুলোকে আমরা অ্যাডিটিভ বলি। ধরুন সাপোজ আমি একটা ফুলঝুরি তৈরি করলাম, ফুলঝুরি তৈরি করা তা থেকে আমরা ইউজ করি যে মশলাগুলো, অ্যালুমিনিয়াম চুর বা অ্যালুমিনিয়াম পাউডার ইউজ করি। অ্যাডিটিভ হচ্ছে একটা এমন কম্পোনেন্ট বা কেমিক্যাল যেটা ইউজ করছেন, তার মধ্যে সেটা ডিপ করতে হবে, ফুলঝুরিটা ওই পার্টিকুলার কেমিক্যালের মধ্যে ডিপ করতে হবে, ডুবিয়ে রাখতে হবে। ডুবিয়ে রাখলে কি হয়, যখন সেই বাজিটা আগুন ধরানো হবে, সেই কেমিক্যালসটা বাষ্পে পরিণত হবে, অক্সিডাইজেশন হবে। যখন যে বাষ্প তৈরি হবে, যে ধোঁয়াটাও তার প্যারালাল উৎপন্ন হবে না, সেই বাষ্পটা সেই ধোঁয়াটাকে কনজিউম করে নিয়ে মাটিতে ফেলে দেবে। সেটা ধোঁয়া আর হবে না, সেটা মাটিতে পড়ে যাবে, 1 নম্বর। তো সেই ক্ষেত্রে আমরা নিজেরা দেখেছি যে গ্রিন ফায়ার ক্র্যাকার্সে ধোঁয়ার মাত্রা বর্তমানে 30 থেকে 40% কম, সেটা আমরা টেস্ট করে দেখেছি, যেটা আগে ছিল না। এবং যে নতুন যে 3rd জেনারেশন গ্রিন ফায়ার ক্র্যাকার্স আসছে, সেক্ষেত্রে দেখছি আমরা 80% পর্যন্ত কম হতে পারে। সেটা হয়তো বাণিজ্যকরণের জন্য হয়তো আসবে। এই যে গ্রিন ক্র্যাকার্স যেটা নিয়ে আমরা কথা বলছি, একটি ফোন বেজে থেমে গেল, কিছু করার নেই, কারণ আমাদের প্রচুর প্রশ্ন জমা হচ্ছে, হোয়াটসঅ্যাপটা প্রায় কোয়েশ্চেন ব্যাংক হয়ে গেছে আমাদের। আপনারা আসুন, আবার 10:10 ফোন করতেই পারে। হ্যাঁ, বাজি খুব খারাপ বিষয় নয়, লিখছে শেখ রফিক। না, কখনোই নয়, আমরা বলছি না বাজি খুব খারাপ বিষয়, কিন্তু শব্দবাজি খুব খারাপ বিষয়। রফিক, শব্দবাজি কিন্তু প্রচণ্ড খারাপ বিষয়, এবং আমরা সবসময় চাইছি আলোর বাজি হোক। আমরা আতশবাজিতে দীপাবলি পালন করি। অনেকে লিখছেন যে ছটে কি নিয়ম মানা হয়, কিন্তু ছটের আইনটাও একই, ছট পুজোরও নির্দিষ্ট একটা সময় আছে সেই বাজিটা পোড়ানোর জন্য। সুতরাং ছট পুজোর আইনও কিন্তু খুব শিথিল নয়, সেটা নিয়েও আমরা কথা বলবো। মানে আপনাদের সচেতনতা এতটাই কি কালী পুজোর পরেও থাকে?
বিষয়টা সেটাই। ব্যাপারটা হচ্ছে আমাদের উৎসবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের কোথাও আর দায়িত্ব থেকেই যায়, যারা সংগঠক বলুন, যারা বাজির সঙ্গে শিল্পর সঙ্গে যুক্ত সাধারণ মানুষের কাছে এই জিনিসগুলো তুলে ধরা। তার যেমন আপনারা আজকেই আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে হয়তো কয়েক লক্ষ মানুষ বা কয়েক কোটি মানুষ জানতে পারছেন যে আমার অধিকার কোথায়, মানে আইন কি আছে। তো এই ধরনের যখন সচেতনমূলক প্রোগ্রাম করা হবে না, এটা ক্রমশ আস্তে আস্তে মানুষের মধ্যে তার রাইট এবং সেটা কোনটা সে বাধ্য নয় করতে, সেটা জানতে পারবেন। তো শুধু আইন দিয়ে হয় না সব কিছু, আমরা তো নিজেরা দেখছি। সচেতনতা, অ্যাওয়ারনেস, এটা হচ্ছে সব থেকে বড় জিনিস, যেটা আমরা এই প্রচারের মাধ্যমে বা এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। বেশ, একদম। বন্ধু একজন আছেন, লিসনার আছেন একজন ফোনে, দেখে নি কে আছেন। হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যালো, আমি কুণাল চ্যাটার্জি বলছি, হাওড়া কোনা থেকে। বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ বলছিলাম যে আচ্ছা, আমরা সবুজবাজি কাকে বলবো, এবং এই এই প্রশ্নের উত্তরগুলো যদি একটু সংবাদের পড়ে দিলে ভালো হতো, কারণ আমি তো অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম, লাইন পাচ্ছি না, না। এটা কিন্তু ইতিমধ্যেই আমাদের মধ্যে আলোচনা হয়ে গিয়েছে। আপনি যদি লাইভটা দেখতে থাকেন তাহলে কিন্তু জানতে পারবেন সবুজবাজি কেন সবুজ, আদৌ সবুজ কিনা, এটা নিয়ে উনি অনেকক্ষণ কথা বলেছেন। না, সবুজবাজি যে কোনটাকে সবুজবাজি হ্যাঁ, বলবো, এটা আমি তো সবুজবাজিটা বুঝি না। বেশ, ঠিক আছে, শুনতে থাকুন, এই প্রশ্ন নিয়ে আসছি। সবুজবাজি কিভাবে বুঝবো, এটাও আমাদের প্রশ্নের তালিকায় ছিল, খুব জরুরি। আমি একটা বাজি কিনতে গিয়ে কি করে বুঝবো এটা সবুজবাজি না এটা সবুজবাজি নয়, সেটা যদি একটু বলে দেন। বাজির গায়ে কি কি দেখে নেব, বক্সের গায়ে? দেখুন, দুটো জিনিস, গত বছরে যে আইন ছিল, এই বছর আইনটা কোথাও পরিবর্তন হয়েছে। গত বছর পর্যন্ত কলকাতা পুলিশ এবং যারা অন্যান্য স্টেক হোল্ডার্স আছেন, যেমন পিসিবি, নেরি বা পেসো বা পলিউশন কন্ট্রোল বললাম আমি, তো গত বছর যেটা আইন ছিল সেটা হচ্ছে কোনো বাজি আমি যখন কিনবো, বাক্সটা যখন হাতে তুলবো, তাতে কিউআর কোড থাকতে হবে, এবং কিউআর কোডটাকে আমি স্ক্যান করে দেখে নিতে পারবো সেই বাজিটা কোন কোম্পানি বানিয়েছে, বাজিটা কত দিন ঠিক থাকবে, এবং যাবতীয় কী কী কম্পোনেন্টস ইউজ করা হয়েছে। গত বছর পর্যন্ত এই নিয়মটা আমরা ফলো করে এসেছি। এই বছর কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে ওই কিউআর কোড সংক্রান্ত কিছু সমস্যা সম্ভবত ওনারা ফেস করেছেন, সেই জন্য এই বছর নিরির ওয়েবসাইটে একটি তালিকা দেওয়া রয়েছে, যেখানে সেই তালিকায় 1403টি ম্যানুফ্যাকচারিং কোম্পানি যারা এনলিস্টেড, শুধুমাত্র তাদের বাজি শুধুমাত্র কেনা যাবে এবং বিক্রি করা যাবে। হ্যাঁ, কারণ যেটা নিয়মটা হচ্ছে, ধরুন আমি একজন ম্যানুফ্যাকচারার, আমি বাজি তৈরি করতে মানে ইন্টারেস্টেড বা চাই, আমি তাহলে কী করব? তখন কি হয়, আমি নিরির সঙ্গে আমরা যোগাযোগ করব, সেক্ষেত্রে নিরি তাদের যে প্রেসক্রাইব ফর্মুলেশন, আমার সঙ্গে একটা মৌ বা কন্ট্রাক্ট হবে, এবং সেই মতো আমি বাজি তৈরি করব, করে নিরিতে পাঠাবো। নিরির এটা হচ্ছে নাগপুরে ল্যাব রয়েছে, সেই ল্যাবে তার এমিশন টেস্টিং হবে এবং সাউন্ড টেস্টিং হবে, তারপর সে ছাড়পত্র পাবেন। তো এটা হচ্ছে ওয়ে আউট। এবং এই বছর শুধু হয় এটা কিউমুলেটিভ ফিগার, 1403টি কোম্পানি অল ওভার ইন্ডিয়া, যেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রায় 100 কোম্পানি আছে বা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট আছে, যেখানে আপনার সবুজ বাজি তৈরি হবে বা তৈরি করার জন্য তাদের ছাড়পত্র দেওয়া রয়েছে। তো আমি বলবো যে নিরির ওয়েবসাইটে গিয়ে আপনি সেই লিস্টটা ডাউনলোড করতে পারেন, কিংবা ধরুন লোকাল পুলিশ স্টেশন বা যারা বাজির সঙ্গে যুক্ত, যদি আপনি কারোর সঙ্গে যোগাযোগ করতে পারেন, সেই লিস্টটা আপনি এই বছরের জন্য পেয়ে যাবেন। এবং এই লিস্টের যাবতীয় থাকা বাজি হচ্ছে আপনার বৈধ বাজি, এবং লিস্টের বাইরে কোনো বাজি থাকলে সেটা কিন্তু আপনি কিনবেন না, ধরে নিয়ে যায় সেগুলো অবৈধ বাজি। এবং অবৈধ বাজি যদি আপনি কেনেন, আপনি যদি সচেতন ক্রেতা না হয়ে, তাহলে কিন্তু পুলিশ যদি রাস্তায় আপনাকে চেক করে, সেটা যদি অবৈধ বাজি পায়, সেক্ষেত্রে কিন্তু সেটা পানিশেবল, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে সেই শাস্তি আপনাকে মেনে নিতে হবে। তো সেই জন্য বৈধ বাজি কেনাটা আপনার পক্ষে একান্ত জরুরি। কলকাতা যেটা হয় কি, কলকাতায় আপনার যে বাজি বাজারগুলো হয়, যেমন নর্থ কলকাতায় টালা বাজি বাজার, যেখানে প্রায় 50টা মতো স্টল থাকে, মধ্য কলকাতায় শহীদ মিনার, এবং সাউথ কলকাতায় হচ্ছে কালিকাপুর এবং বেহালা। এই 4টে বাজি বাজার থেকে, যেটা কলকাতা পুলিশের তত্ত্বাবধানে হয়, এবং যে যাবতীয় বাজি সেখানে যখন দেওয়া হয় স্টলে, সেগুলো তারা চেক করে মার্কেটে ঢুকতে দেওয়া হয়। তো সেক্ষেত্রে মানে কোয়ালিটি চেকিং বা সাবধানতা অনেক বেশি অবলম্বন করা হয়। এবং এছাড়াও যেটা হাওড়া ময়দানে বাজি বাজার হচ্ছে, এবং শহরতলিতে প্রায় এবছর মিলিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রায় 50টি বাজি বাজার হচ্ছে, যেগুলো সেই মানে পুলিশ কমিশনার কিংবা আমাদের এসপি কিংবা অ্যাডিশনাল এসপির তত্ত্বাবধানে হয়ে থাকে। সেক্ষেত্রে কিন্তু কোয়ালিটি কন্ট্রোলটা কিন্তু প্রাইমারি প্যারামিটার ধরে নেওয়া হয়। তো আপনারা ফুড থেকে বাজি কিনবেন না, অবৈধ দোকান থেকে বাজি কিনবেন না, যে কোনো স্টল হোল্ডার যারা সরকারি স্বীকৃত প্রাপ্ত, সেখান থেকে বাজি কিনুন। সেখানে আপনি গ্রিন বাজি তো পাবেনই, সঙ্গে আপনার কোনো রকম হ্যারাসমেন্ট হবে না।
তো সেটাই আমার বক্তব্য আমাদের শ্রোতা বন্ধুর কাছে। একটা প্রশ্ন এর সঙ্গে, যে এই যে আমরা ধোঁয়া খুব খারাপ শরীরের পক্ষে বলছি, বাজির ধোঁয়া, কিন্তু শুধু তো ধোঁয়া নয়, বিপদের বিষ তো বাজির আলোতেও রয়েছে, সেই বিষয় নিয়ে কি ভাবনা চিন্তা রয়েছে? না দেখুন, এই ব্যাপারটা যদি কোনো আমার সঙ্গে কোনো ডক্টর থাকতেন ব্যাপারটা আরও ভালো করে বুঝিয়ে দিতে পারতেন ডেফিনেটলি, কিন্তু আমার যেটুকু কমন আন্ডারস্ট্যান্ডিং রয়েছে যে যদিও আমি বাজি শিল্পের সঙ্গে যুক্ত, কিন্তু নিষিদ্ধ বাজি শিল্পের সঙ্গে যুক্ত নেই। হ্যাঁ, তো সেই জন্য আমি যেটুকু আমি আমার এখতিয়ারের মধ্যে পড়ে সেটা হচ্ছে যে দেখুন, বাজি যদি ফাটে 3 ধরনের সমস্যা তৈরি হতে পারে। একটা হচ্ছে শব্দ, একটা হচ্ছে ধোঁয়া, আর একটা হচ্ছে আলোর ঝলকানি। ঠিক আছে, আমি দেখবেন যখন আমরা ওই রং মশলা ফাটাই, ঠিক আছে, দেখবেন কিছুক্ষণ আমরা চোখে দেখতে পাই না কিছু, যেন সব ধোঁয়া হয়ে যায়। আপনি কোনো যেদিন আই স্পেশালিস্টের কাছে যান, তিনি হয়তো এটা বলবেন না যখন সমস্যা হচ্ছে আপনি যাবেন না বা জ্বালাবেন না। তো এই তীব্র আলো কোথাও আমাদের সমস্যা তৈরি করতে পারে, সেই জন্য বাজি ফাটানোর কিছু প্রোটোকল আছে, সেগুলো আমরা পরে হয়তো আলোচনায় আসবো। আমি শ্রোতা বন্ধুদের আমি সাহায্য করবো যে কী ধরনের আমরা প্রিকশন নিলে হয়তো এই ধরনের ক্ষতি আমাদের কম হয়। যে প্রশ্নটা বারবারই মনে হচ্ছে, যেটা না করলেই নয়, সেটা হচ্ছে এই যে এত আইন, এত কিছু আমরা ভাবছি যে বাজি এইভাবে পোড়াবো, ওইভাবে পোড়াবো, সবুজ বাজি কিনবো, কিভাবে দেখে বাজি কিনবো, সব কিছু মানলাম। তারপরেও যে প্রশ্নটা থেকে যাচ্ছে, ধরুন বাজি কেনা হলো, সবুজ বাজি কেনা হলো, বাজি বাজার থেকে বাজি কেনা হলো, সেই বাজি তাজা রাখবো কীভাবে? সেই বাজি অনেক ক্ষেত্রে দেখা যায় ফাটছে না, ফুলঝুরিটা একটুখানি জ্বলে শেষ হয়ে গেল। এমনিতেই আমরা বলি বাজি পোড়ানো মানে টাকা পোড়ানো, অনেকেই বলে থাকেন, সেখানে যদি আবার অর্ধেক বাজি পোড়ে তাহলে তো বিনোদনও অর্ধেক। সবুজ বাজি কিনলাম, কিন্তু বাজি টাটকা রাখবো কিভাবে? আমরা জানতাম যে রোদে দিতে বলেন বাড়ির বড়রা, সেটা কি খুব বৈজ্ঞানিক নিয়ম, নাকি আপনি বাজি মানে বিশেষজ্ঞ হয়ে অন্য কোনো নিয়ম বলবেন? না, যেটা হলো যে এটা একটা কনভেনশনাল প্রসেস, যেটা আমরা ফলো করে আসছি বা মেনে চলে আসছি। কারণ সমস্যা হয় কি, যে বাজির যে কেমিক্যালসগুলো ইউজ করা হয়, সোডিয়াম, সোরা, কাঠকয়লা বা আরও কম্পোনেন্টসগুলো, সেগুলো কি হয়, বাতাস থেকে ময়েশ্চার টেনে নেয়। সেই জন্য ময়েশ্চার যখন সেই বাজির বারুদের মধ্যে চলে আসবে না, তখন সেটা ফাটতে চায় না, আর সেটা খুব ভয়ঙ্কর। দুটো হতে পারে, একটা ওই বাজিটা ফাটলো না, আমি বাজিটাকে ফেলে দিলাম। যে বাজি একবার আগুন দেওয়ার পর না ফাটবে, সেই বাজিটা তখনই আমাদের সেই মানে অন্যান্য বাজি থেকে আলাদা করতে হবে, এবং সেটা দ্বিতীয়বার যেন আমি জ্বালাবার জন্য চেষ্টাও না করি। অধিকাংশ অ্যাক্সিডেন্ট কিন্তু এই বাজি যেগুলো ফাটতে চায় না, যেগুলো আমরা জোর করে জ্বালতে যাই, সেখান থেকে হয়। তো আমার অনুরোধ, যে বাজি জ্বলবে না, আপনারা যদি বাজি বাজার থেকে বাজি কেনেন, নিশ্চয়ই তারা রিটার্ন করবেন বা বলবেন যে আমার এই বাজিগুলো জ্বলেনি। সেই বাজি কখনো আপনি ঘরে নিয়ে যাবেন না এবং দ্বিতীয়বার জ্বালাবার চেষ্টা করবেন না। এটা কিন্তু ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে, আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলছি। 1 নম্বর। 2 নম্বর যেটা হচ্ছে সেটা হলো যে এই যে বাজি ফাটলো না, এই যদি আমরা কোনো বাজি কেনার পর আমরা যদি একটু রৌদ্রে রাখি, তাতে কোনো অসুবিধা হয় না। এতে কী হয়, যে ময়েশ্চারটা বাজির মশলার মধ্যে ঢুকে যায় না, বা ময়েশ্চারটা টেনে নেয় বাজির কম্পোনেন্টসগুলো বা কেমিক্যালসগুলো, সেই ময়েশ্চারটা বেরিয়ে যায় রৌদ্রে থাকলে। তো এটা একটা আমাদের কনভেনশনাল প্রসেস, যার থেকে আমরা বাজিগুলো কেনার পর এতে কিছুটা সুরক্ষিত রাখতে পারি। কিন্তু বাজিগুলো কিন্তু আগুনের বা অন্যভাবে কিন্তু মানে রাখার চেষ্টা করবেন না, মানে খালি আকাশে সূর্য তাপের নিচে রাখাটা আমার মনে হয় অনেক সেফ অন্যান্য কিছুর থেকে। বেশ, দিনের বেলা একদম। যে প্রশ্নে ছিলাম সেটা তো শুনেছি, এবং এরপর যে প্রশ্নের দিকে যাচ্ছি সেটা কিন্তু অনেকের জানার ইচ্ছে। অনেকেই জানতে চান যে এই ধরনের বিপদে পড়লে তিনি কি করবেন। শব্দবাজির দৌরাত্ম্য আমি রুখতে কি করব, কোথায় নালিশ জানাবো, এটা প্রাইমারি প্রশ্ন। কি করব প্রথম বলুন। ধরুন আমার চারপাশে শব্দবাজি প্রচুর ফাটছে, আমি কি করব? হলো যে এই বছর যে আমি আগেও আলোচনায় বললাম যে শব্দবাজির সর্বোচ্চ মাত্রা হচ্ছে 125 ডেসিবেল, এবং যার মধ্যে হয়তো ছোটোখাটো যে আপনাদের সেল বা শর্ট যেগুলোকে বলি, সেগুলো কিন্তু চলে আসে। তো যদি আমরা বলি যে কালী পুজোয় বাজি ফাটবে না বা শব্দ হবে না, সেটা কিন্তু ঠিক নয়। কারণ আমরা প্রত্যেক মানুষের অধিকার আছে 125 ডেসিবেলের মধ্যে বাজি ফাটানোর, এবং সেটা কিন্তু ফাটবেও। সেই জন্য বাজি বাজারগুলো বা যেখান থেকে বাজি পাওয়া যায়, বাজি বিক্রি হয়। এবার ধরুন আমার মনে হলো, যখন বাড়ির সামনে ধরুন আমি এই শর্টগুলো যেগুলো 120 ডেসিবেল 125 ডেসিবেলের নিচে 110টা ফাটিয়ে দিল, জ্বালিয়ে দিল, যেটা আমরা চেন ক্যাকার্স বা কালী পটকা যেটা দেখতাম। সেই জন্য যে বলে রাখি, কালী পটকা কিন্তু ব্যান। কালী পটকা সুপ্রিম কোর্টের যে ডাইরেকশন আছে, কালী পটকা ফাটানো যাবে না, কারণ কালী পটকা কিউমুলেটিভ সাউন্ড তৈরি হয়।
ঠিক আছে, এই জন্য। আচ্ছা, দুনিয়ার মূল প্রশ্নটা ফিরে আসি, সেটা হচ্ছে যে আমি কি করব। প্রথম কথা হচ্ছে যে ধরুন বাজি ফাটাচ্ছে তাকে আইডেন্টিফাই করাটা ইম্পর্টেন্ট, কারণ কোনো কমপ্লেন করতে গেলে যারা বাজি ফাটাচ্ছেন তাদের যদি ডিটেলসটা আমি পেয়ে যাই, সেটা পুলিশের ক্ষেত্রে তদন্ত করতে সুবিধা হয়, 1 নম্বর সেটা। দ্বিতীয়ত, এই যখন আমি অভিযোগ জানাবেন, সেই অভিযোগটা কিন্তু পুলিশ, জেলা পুলিশ হোক, কলকাতা পুলিশ হোক, এটা কিন্তু ওনারা মানে ডিসক্লোজ করেন না। সেক্ষেত্রে আপনি নিশ্চিত থাকুন, ডায়াল 100-এ ফোন করুন, কিংবা দেখবেন আমাদের ঠিক দীপাবলির ঠিক 2-1 দিন আগে কন্ট্রোল রুমের নাম্বার দেবে কলকাতা পুলিশ থেকে বা জেলা পুলিশ থেকে, সেই নম্বরগুলো আপনার হাতের কাছে রাখুন। 3 নম্বর হচ্ছে লোকাল পিএস এর যদি নাম্বার থাকে আপনার কাছে, লোকাল পিএসে ফোন করলে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি 5 থেকে 10 মিনিটের মধ্যে তাদের যে র্যাপিড অ্যাকশন ফোর্স বা বিভিন্ন ধরনের তারা যে ব্যবস্থাগুলো করে থাকেন, তারা মোবাইল বাইক বলুন, মোবাইল ভ্যানগুলো কিন্তু চলে আসে। এবং সেই ক্ষেত্রে কিন্তু আমি দেখেছি বহু ক্ষেত্রে কিন্তু সেই তাণ্ডব থেকে কিন্তু রক্ষা পাওয়া যায় যদি আপনি প্রশাসনের দ্বারস্থ হন। তো এটা হচ্ছে আপনার প্রাইমারি আপনার অধিকার, আপনি এটা করতে পারেন, এটা আপনি আপনার অধিকারটা এক্সারসাইজ করতে পারেন আপনি। বেশ, নিরাপদ বাজি কোনগুলো বাচ্চার হাতে দিলে বিপদ হওয়ার সম্ভাবনা অনেক কম, মানে বিপদ হওয়ার সম্ভাবনা নয়, বিপদ হওয়ার আশঙ্কা অনেক কম? দেখুন, বাজি থেকে না, আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি 2 ধরনের সমস্যা বিপদ ঘটতে পারে। একটা হচ্ছে তার হচ্ছে ব্লাস্টিং, বিস্ফোরণ হওয়া, যেমন এগুলো তুবড়ি থেকে হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি থাকে। একাধিক অ্যাক্সিডেন্টও হয়েছে, ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি বলবো তুবড়ি জাতীয় কোনো বাজি কিন্তু বাচ্চাদের হাতে দেওয়া ঠিক নয়, কারণ এটা ব্লাস্ট করতে পারে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে রং মশলা আমার দেখতে খুব ভালো লাগে, অনেক আলো হয়, আমরা জ্বালাই, কিন্তু আমি অভিজ্ঞতা থেকে দেখেছি রং মশলার যে কেমিক্যালটা ইউজ করা হয় না, সেটা খুব ময়েশ্চার সেন্সিটিভ। যদি আপনি সবুজ বাজি কিনলেন, সবুজ বাজি কেনার পর কী হলো, আপনি বুঝতে পারলেন না যেটা গত বছরের বাজি, কিংবা ধরুন যেটাকে আমরা বলি ড্যাম হয়ে গেছে বা আর্দ্রতা চলে এসছে মশলার মধ্যে, সেক্ষেত্রে কী হয় কি, সেই বড় রং মশলা ফাটানোর ক্ষেত্রে বিস্ফোরণ হতে পারে। তো বাচ্চাদের ক্ষেত্রে তুবড়ি বড় রং মশলা থেকে যদি তারা অ্যাভয়েড করতে পারে, তাই বিপদের সম্ভাবনাটা অনেক কমে যায়। 3 নম্বর হচ্ছে ছোট ছোট শব্দবাজি, যেগুলো সেলবাজি বা ধরুন আপনার ছুঁচোবাজি, এই ধরনের বাজিও কিন্তু খুব সাংঘাতিক। ছুঁচোবাজি কিন্তু বিক্রি করা যায় না, কারণ ছুঁচোবাজি সমস্যা হচ্ছে, ধরুন আমরা এখানে বাজি ফাটাই, বাজিগুলো একটা থেকে স্তূপ করে রাখি, তারপর আমরা ছুঁচোবাজিতে আগুন দিলাম। অনেক সময় কি ছুঁচোবাজিটা আগুন দেওয়ার পর সে ঘুরে লাফাতে কী করলো, সে বাজি যেখানে রাখা ছিল না তার উপর গিয়ে পড়ে যায়, সেখান থেকে বিস্ফোরণ ঘটতে পারে। যদি 4টে সেল শর্টে যদি আগুন একসঙ্গে ধরে যায় না, আপনি পালাবার পথ পাবেন না। সেই জন্য বাজি যখন ফাটাবেন, যে মূল যে বাজি, যে প্যাকেট বাজি বা বাক্স যেতেই রাখুন, যেখানে ফাটাবেন বা যেখানে লাইটিং পয়েন্ট, সেখান থেকে বেশ কিছুটা দূরে রাখবেন বা কোনো শেডের নিচে রাখবেন। এরকম হয়েছে, তোর মাঠে বা ছাদে বাজি ফাটানো হচ্ছে, উপরে একটা ব্লাস্টিং হলো, তার একটা ছোট্ট আগুনের কণা আস্তে 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 বাজিটার উপর পড়লো, আগুন ধরে গেল এবং সেখানে বিস্ফোরণ হতে পারলো। তো এইগুলো কিন্তু আমি বলে রাখি যে আমরা যে বিস্ফোরক বাজির ক্ষেত্রে ব্যবহার করি, সেটা হচ্ছে সব থেকে ইনফ্লেমেবল বিস্ফোরক, পেট্রোলের থেকেও বরং বেশি। সেক্ষেত্রে এই বাজিতে আপনার কিন্তু আগুন ধরে যাওয়ার ক্ষমতা এবং সেটা ছড়িয়ে পড়ার ক্ষমতা কিন্তু অন্যান্য কেমিক্যালস থেকে কিন্তু অনেকটা বেশি, ক্যাটাগরি এফ এর মধ্যে পড়ে। তো সেই জন্য প্রত্যেকটা সাবধানতা আমাদের কিন্তু অবলম্বন করতে হবে এই বাজি জ্বালানোর ক্ষেত্রে। সীমা দাস প্রশ্ন করেছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে, যে দাহ্য পদার্থের ব্যাপারে কি কি সতর্কতা অবলম্বন করব, মানে বাজি পোড়ানোর থেকে কত দূরে দাহ্য পদার্থ থাকতে পারে? বোধহয় উত্তরটা আপনি পেয়ে গিয়েছেন জাস্ট আমাদের আগের আলোচনা। সঙ্গে রয়েছেন একজন বন্ধু, দেখব কি বলছেন। নমস্কার। নমস্কার। কে বলছেন? আমি নামটা বলতে একটু অনিচ্ছুক। আচ্ছা বেশ, কোথা থেকে বলছেন? আমি ধুলাগড় থেকে বলছি। বলুন। বলছি, দেখুন, যেহেতু শব্দ নিয়ে প্রোগ্রামটা হচ্ছে, আপনার কোনো স্পেসিফিক প্রশ্ন আছে? হ্যাঁ, স্পেসিফিক প্রশ্ন। বলুন, প্রশ্ন বলুন। স্বপ্ন যেহেতু বিষয়টা হচ্ছে এই ডিজের ব্যাপারটা যদি একটু পুরো আলোকপাত করেন। না, শব্দ বাজি নিয়ে অনুষ্ঠান হচ্ছে, আপনি বোধহয় বিষয়টা একটু খেয়াল করেননি। আমাদের বিষয়টাই হচ্ছে শব্দ বাজি, সেটা নিয়ে আমরা কথা বলবো। ডিজে নিয়ে আমরা অন্য কোনো দিন অন্য কোনো সময় নিশ্চয়ই আলোচনা করব। আরেকজন বন্ধু রয়েছেন, দেখে নি। নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো, সঙ্গে রয়েছেন বন্ধু। আমি কুণাল চ্যাটার্জি বলছি। বলুন কুণাল বাবু। আরেকবার এলাম। হ্যাঁ বলুন। আমি কুণাল চ্যাটার্জি বলছি, বলুন। শুনছি, বলুন। আমি হাওড়া কোনা থেকে বলছি, কুণাল চ্যাটার্জি। বলুন কুণাল বাবু, বলুন, শুনছি আমরা। আমার প্রশ্ন হচ্ছে যে দিল্লিতে যেরকম, হ্যাঁ, স্পেসিফিক
দিল্লিতে যেরকম কড়াকড়ি আইন করা আছে সেরকম পশ্চিমবঙ্গে কেন হয় না? আচ্ছা। এবং এখানে পুরোপুরি বাজিটাকে যতটা শব্দবাজি যতটা বন্ধ করা যায় সেইভাবে বেশ। বন্ধ করা যায় না কেন? বেশ, শুনতে থাকুন। সঙ্গে থাকুন, আইন কেন করা হয় না, আইনজীবীর কাছে প্রশ্ন গেছে। মানে অন্যান্য হ্যাঁ, জায়গার মতো। খুব ছোট করে যদি বলেন। হ্যাঁ, যেটা হলো যে দেখুন, আমি আপনাকে আপডেটটা দিতে চাই। এই বছর দিল্লিতে যে কার্পেট ব্যান থাকে বাজিতে, এই বছর সেটা নেই। 5 দিন সেখানে বাজি ফাটানো যাবে এবং সেখানে সবুজ বাজি বা যেটা আমরা গ্রিন ক্র্যাকার্স বলি সেটা কিন্তু আমরা ফাটাতে পারবো, মানে যারা চাইবেন। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে উৎসব এবং দীপাবলি এবং বাজি, যেমন মানুষের যেমন তার রিলিজিয়াস যেহেতু বাজি ফাটানোটা কোথাও একটা রিলিজিয়াস পার্টের সঙ্গে যুক্ত, তো সেক্ষেত্রে যেহেতু আমাদের অধিকার আছে আমাদের রিলিজিয়াস এবং তার প্র্যাকটিসগুলোকে আমি নির্দ্বিধায় করতে পারবো, সেই জন্য সেটা আমার ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ে বাজি ফাটানোটা, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো যেমন আমি বাজি ফাটাতে পারবো এবং বাজি যেগুলো ঠিক সেগুলোই ফাটাতে পারবো, আর যেগুলো অবৈধ বাজি সেগুলো ফাটাতে পারবো না। তো আমাদের রাইট, এবং যেটা আগেও বলেছি, আমাদের অধিকারটা জানতে হবে এবং তারপর সেটাকে আমার এক্সারসাইজ করতে হবে। তো সেক্ষেত্রে যেখানে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার যেখানে সিদ্ধান্ত নিয়েছেন যে না এই বাজিগুলো সেফ ফর পাবলিক হেলথ, তো সেই জন্য তারা অনুমোদন দিয়েছেন। তো এক কথায় আমি বলতে পারি যে সেই নিয়মগুলো মেনে আপনি যদি বাজি ফাটান তাহলে কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমাদের বেশ কিছু আমাদের ফেসবুক পেজে যে লাইভ হচ্ছে সেখানেও কিছু বন্ধু লিখছেন, যেমন শেখ রফিক বলছেন, দাদা ও দিদিরা আমার অভিযোগ আছে বাজি নিয়ে, বাজিতে অনেক দুর্ঘটনা ঘটে, বাজির বিষয় না থাকলে ভালো হয় না। আবার কেউ বিষয়টাই চাইছে না। হ্যাঁ, সুমিতা রয় বলছেন চরকি, রংমশাল, তুবড়ি, প্রদীপের আলো এগুলো ঠিক আছে, দোদমা বোমা এগুলো অসহ্য ব্যাপার। যাদবেন্দ্র পণ্ডালে বলছেন নমস্কার জানাই সবাইকে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, অসাধারণ সঞ্চালনা, শব্দবাজি জব্দ করার জন্য অসাধারণ আলোচনা, খুবই সমৃদ্ধ হয়ে যাচ্ছে, আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আর বাজি বেশিরভাগ বাচ্চারা ফাটায়, বিপদের ঝুঁকি থাকে, লিখছেন আবার শেখ রফিক। আচ্ছা, যে প্রশ্নে এরপর না গেলেই নয়, যে এই যে ধরুন, আচ্ছা এই যে ডিজের একটা প্রশ্ন ছিল, যেটা আমরা বললাম যে ডিজে নিয়ে আমাদের আলোচনার বিষয় নয়, সত্যিই নয়, ডিজে আপনিও বিশেষজ্ঞ নন, তবু বলবো যে ধরুন এই যে পুজোর সময় বা এই কালী পুজোতে বাজি পোড়াতে পোড়াতে অনেকে ডিজে বাজায়, পেছনে ডিজের গান বাজছে, এদিকে বাজি পড়ছে, এটার কোনো আইন আছে? মানে ডিজের শব্দ, তারও কি কোনো ডেসিবেল আছে, তারও কি কোনো মাত্রা বাঁধা আছে? না, যেটা হলো যে রাত্রির 9টার পর এই ধরনের কোনো বাজনা আউটসাইডে বাজানো যায় না। এটা আমাদের একাধিক জুডিশিয়ারি নোটিফিকেশান আছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে 9টার পর যদি কেউ তারস্বরে ডিজে বাজান, সেক্ষেত্রে কিন্তু সেটা তারা আইন লঙ্ঘন করছেন কোথাও। এবং সেক্ষেত্রে কোনো মাত্রই সেই ডিজে, যেহেতু শব্দবাজি 125, ডিজের ক্ষেত্রে সেরকম মাত্রা নির্ধারণ না করা থাকলেও সেটা যেন কখনও 125 ডেসিবেলের বেশি না হয়। যদি ডিজে যেখানে বাজে দেখবেন বড় বড় বক্স লাগিয়ে দেয়, আপনি সামনে দাঁড়ালে দেখবেন একটা ভাইব্রেশন, একটা ওয়েভ তৈরি হয়, তো সেটা নির্দ্বিধায় সেটা 125 ডেসিবেলের বেশি। তো সেই ক্ষেত্রে আমরা একাধিক যারা সিনিয়র অফিসিয়ালস কলকাতা পুলিশের আমরা আলোচনা করে দেখেছি, তারা বহু ক্ষেত্রে সেই ডিজে বক্স গাড়ি সব সময় তারা সিজ করে দেন ভাসানে। আমাদের অ্যাওয়ার হতে হবে এবং আমাদের কমপ্লেন করতে, পুলিশ এখানে সুমোটো কেস করতে পারেন, কিন্তু বেস্ট অন দ্য কমপ্লেন তারা কেস করতে পারেন, এবং সেক্ষেত্রে তারা বিভিন্ন যে এনভায়রনমেন্টাল লজ আছে তাতে কিন্তু তারা পানিশেবল অফেন্স আছে সেখানে, তো সেটা আমাদের মাথায় রাখতে হবে। সঙ্গে রয়েছেন বন্ধু, শ্রোতা বন্ধু রয়েছেন। নমস্কার। নমস্কার, কি বলছেন? তন্দুর থেকে বলছি, অমল ভৌমিক বলুন। বলছি, আসন্ন যে এই উৎসব, এটা আলোর উৎসব। এখানে বাজি, শব্দবাজি, শান্তিবাজি, নিঃশব্দবাজি, ফাটকাবাজি, এইসবের যে প্রশ্ন নিয়ে আজকে দীর্ঘ বছর ধরে আলোচনা চলছে, সুরাহা হচ্ছে না। এই ব্যাপারে আজকে যিনি অতিথি আছেন তার কাছে একটাই আমার ছোট্ট জিজ্ঞাসা প্রশ্ন, যে সরকার তো রাষ্ট্রের উন্নতির জন্য, রাষ্ট্রের কামনার জন্য, মঙ্গলের জন্য কাজ করে যাচ্ছেন, তাহলে এই ব্যাপারে কি আপনার বা আপনাদের বা আমাদের আইনের কি আশ্রয় আছে, এই ব্যাপারে একটু আলোচনা করবেন, আলোকপাত করবেন। নিশ্চয়ই আইন আসছি এটাতেই। বাজি পোড়ানো, মানে ধরুন আমি নিষিদ্ধ বাজি বা শব্দবাজি বিক্রি করতে দেখছি, আমি দেখতে পাচ্ছি যে শব্দবাজি বিক্রি করছেন কেউ, তার গোপন বাক্স থেকে বের করছেন বোম, বিক্রি করছেন চকলেট বোম বা কালীপটকা, আমি কোথায় অভিযোগ জানাবো? দেখুন, আপনি যদি নিষিদ্ধবাজি বিক্রি করেন, কেনেন এবং ট্রান্সপোর্ট করেন, তিনটেই শাস্তিযোগ্য।
জেনে রাখতে হবে। সেই জন্য আমি ক্রেতাদের আমি অ্যাওয়ার করতে চাই যে আপনি কিন্তু বুঝে নেবেন যে বাজিটা আপনি ক্রয় করছেন সেটা নিষিদ্ধ বাজি নয় তো, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে যে আইনি প্রভিশন যেগুলো রয়েছে অ্যাজ পার দ্য এক্সপ্লোসিভ রাইট 1886 সেকশন হচ্ছে 9B-তে পরিষ্কার বলে দেওয়া আছে, নিষিদ্ধ বাজি যদি কেউ বিক্রি করে এবং সেটা যদি ট্রান্সপোর্ট করে এবং সেটা যদি ফাটায়, সেক্ষেত্রে 3 বছরের জেল পর্যন্ত হতে পারে। সেটা বিস্ফোরক মামলা আইন বলে। এটা ছাড়াও অ্যাজ পার দ্য ইন্ডিয়ান বিএনএস কিছু সেকশন রয়েছে, যে সেকশনগুলোকে পরিষ্কার বলে দেওয়া রয়েছে, যেমন বিএনএস 287, বিএনএস 280, 280 এবং 292। এই সেকশনগুলো প্রত্যেকটা আপনার কিছু বেলেবল, কিছু নন বেলেবল অফেন্স, এবং সেখানে আপনার 1000 থেকে 5000 টাকা আপনার জরিমানা হতে পারে, এবং সেগুলো কিন্তু শাস্তিযোগ্য অপরাধ। যদি আপনার মনে হয় যে কোনো বাজি আপনার কগনিজেন্স অফেন্স, মানে নিষিদ্ধ বাজি বিক্রি করাটা হচ্ছে কগনিজেন্স অফেন্স, মানে যে বিক্রি করছে তারা সেটা জেনে বিক্রি করছে নিষিদ্ধ বাজি। কোনো কগনিজেন্স অফেন্স যখন আপনার সামনে হয়, এটা আপনার রাইটের মধ্যে পড়ে, সেই অভিযোগটা আপনি কোনো পুলিশ অফিসারকে বা থানায় আপনি জানাতে পারেন। তো আমি বলবো, যেহেতু কগনিজেন্স অফেন্স যদি হয়, আপনি যদি দেখেন, আপনি ইমিডিয়েট আপনি কোনো পুলিশ স্টেশনের সঙ্গে যোগাযোগ করুন। এতে কী হবে, শুধু আপনি না, সেখান থেকে যারা বাজি কিনবেন, জেনে বা না জেনে কিনবেন, তারাও কিন্তু একটা আইন ভঙ্গ করছেন। আপনার যদি মনে হয় কেউ দেখছেন যে কেউ আইন আপনার চোখের সামনে ভঙ্গ করছে, আপনার মনে হয় এটা কোথাও ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ে, যে সেটা আপনি প্রশাসনের নজরে নিয়ে আসুন। এটা আমাদের অনুরোধ যারা এই ধরনের মানসিকতা বিশ্বাসী। তো আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি যে আপনি এই প্রশ্নটা আপনি করেছেন আমাদের। ধন্যবাদ। তাহলে এই সূত্রে আরও একবার একটু জেনে নেব যে পুলিশকে জানানোর প্রসেস কী কী, সরকারি নম্বর কী কী আছে? না, যেটা আমি এই উত্তরটা আমি আগেও দিয়েছি, যেটা হলো যে আপনি 2-3টে হতে পারে। একটা হচ্ছে কন্ট্রোল রুম নাম্বার, যেটা দেখবেন জাস্ট দীপাবলির 2-3 দিন আগে কলকাতা পুলিশ বা জেলা পুলিশ বিভিন্ন সংবাদপত্রে সে নাম্বারটা দেখতে পাবেন, তারা প্রচার করেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আপনারা কন্ট্রোল রুমে ডায়াল 100-এ আপনি ফোন করতে পারেন, কিংবা আপনার সব থেকে যেটা সুবিধা হচ্ছে লোকাল পিএসের যদি ফোন নাম্বার থাকে, আপনি লোকাল পিএসকে জানান। আইন নিজের হাতে নেবেন না। যদি কেউ দেখেন যে আইন ভঙ্গ করছে, আপনি প্রশাসনের দ্বারস্থ হন। বেশ, বাজি পোড়াচ্ছি, কোনো বাচ্চাকে বাড়ির বাজি পোড়াচ্ছে, সে কি কি নিয়ম মেনে বাজি পোড়ালে বিপদের সংখ্যা কম? কি কি নিয়ম মানতে হবে বাজি পোড়ানোর সময়, যদি একটু ডিটেলে বলেন। হ্যাঁ, আমি একটু পয়েন্ট করে বলি, তাহলে সুবিধা হয় জিনিসগুলো। প্রথমত হচ্ছে যে বাজিগুলো যেগুলো ফাটাবো আমরা কিনে আনলাম শখ, যেটা হয় ছোটোবেলা থেকে আমরাও করছি, হয়তো আপনারাও সবাই করেন। আমরা বাজিটা কিনে আনলাম, আমরা নতুন নতুন বাজিগুলো দেখতে ভালো লাগে, প্যাকেট ভরে ফেললাম। হ্যাঁ, যখন ছোটো ছিলাম বাবা পয়সা দিত, বড় হয়ে নিজের পয়সা কিনলাম। তো এটা আনন্দ, একটা সুন্দর দিনটা খুব সুন্দর শুরু হয় প্রত্যেকে। রাত্রিবেলা ফাটাবো, যেটা হচ্ছে যেটা আমি আগেও বলেছি, যে বাজির যে কেমিক্যালসটা ইউজ করা হয় না, সেগুলো হচ্ছে খুব ময়েশ্চার সেন্সিটিভ। আপনি জানেন না বাজির বাক্সটার মধ্যে সেই মশলাটা আদৌ কতটা ময়েশ্চার ধরে রেখেছে বা রাখেনি। তো আমার যেটা বক্তব্য, আপনারা যেটা আমরা কনভেনশনাল প্রসেস, আপনারা যদি পারেন একটু ফাঁকা আকাশের নিচে রাখুন, যদি সেটা ময়েশ্চার থাকে সেটা নষ্ট হয়ে যায়, 1 নম্বর। এটা একটা ফার্স্ট ক্রাইটেরিয়া। সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে, যেখানে বাজি ফাটাবেন সেইখানে কিন্তু বাজি মজুত করবেন না। তার থেকে কম করে 40 মিটার্স, অ্যাজ পার দ্য এক্সপ্লোসিভ অ্যাক্ট পরিষ্কার দেওয়া আছে, তার থেকে 40 মিটার দূরে কিন্তু আপনি বাজিগুলোকে রাখবেন, যাতে কোনো মানে যদি শেডের নিচে রাখা আরও ভালো, যাতে কি হয়, আপনি বাজি ফাটাচ্ছেন, পাশে আরেকজন বাজি ফাটাচ্ছে, কোনো ফুল কিস তার উপর পড়লে সেখান থেকে বিস্ফোরণ হতে পারে, 2 নম্বর। 3 নম্বর যেটা হচ্ছে, আপনার সেখানে জলের অ্যারেঞ্জমেন্ট করতে হয়, জলের ব্যবস্থা করে রাখতে হয়। 2টো জিনিস, ধরুন বাই চান্স কোনো ধরনের বার্ন হয়ে গেল, সেটা আপনার জল ব্যবহার করা যেতে পারে, কিংবা বাজির যে এন্ডিংসগুলো, যেগুলো আমরা পোড়ানোর পর ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিই, সেইটা থেকে কিন্তু বিস্ফোরণ ঘটতে পারে। সেইগুলো অনেক সময় না ফাটা বারুদ তার মধ্যে রয়ে যায়, সেটা দেখো 2-3-4 ঘন্টা পর আস্তে আস্তে জ্বলতে 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 একটা টাইমে ব্লাস্ট করে যায়, সেখান থেকে আগুন ছড়িয়ে পড়তে পারে। সেই যখন এন্ডিংসগুলো শেষ হয়ে যাবে, তারপর আপনারা জল দিয়ে মানে নিভিয়ে দেবেন, 2 নম্বর। 3 নম্বর হচ্ছে জামা কাপড় আমরা কী পরবো। জামা কাপড় সবসময় কটন জামা কাপড় পরে থাকা কিন্তু উচিত। সঙ্গে যদি সম্ভব হয় একটা মাস্ক ইউজ করুন। মাস্কে কী হয়, আপনার যে পিএম পলিউটেন্টসগুলো সেগুলো আপনার শরীরের মধ্যে কম প্রবেশ করবে। 2টো জিনিস হচ্ছে, আর ম্যাক্সিমাম যে বার্নিংগুলো হয় সেটা হয় কি, চুল মানুষের, আমি দেখেছি চুলে আগুন ধরে যায় ব্লাস্ট হলে। তো যদি কোনো কভার ক্যাপ থাকে, সে ক্যাপ আপনি ইউজ করুন, কিংবা চোখে অনেকে সমস্যা তৈরি হয়, ধোঁয়া থেকে হয়, আলো থেকে হয়, যদি কোনো গ্লাস থাকে গ্লাস ইউজ করুন। আপনার শরীরটাকে যতটা আপনি প্রোটেক্ট করে রাখতে পারবেন ধোঁয়া এবং আগুন থেকে, আপনি ততটা নিরাপদ থাকবেন। তো এইগুলো হচ্ছে খুব মানে কমন, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। হয়তো ছোটোবেলায় হয়তো আমরাও এই জিনিসগুলো করিনি, হয়তো আমরা না ঠিক আছে কিছু হবে না আমার, এই যে কিছু হবে না আমার, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে।
এতে কি আমরা অনেক সিকিউর ফিল করব এবং আমি আমার পরিবারের প্রত্যেকটা সদস্যকে আমি সেফ রাখতে পারবো এবং আমরা আনন্দ করতে পারবো। এগুলো হচ্ছে মূলত, এগুলো আমাদের মেনটেন করে চলতে হবে। হচ্ছে যে যখন কোনো শব্দবাজি ফাটাচ্ছি বা এই যে শেলগুলো ফাটাচ্ছি, তখন কি আমি যে সমতলে দাঁড়িয়ে আছি সেখানেই বোতলের মধ্যে বা কিছুর মধ্যে রেখে সেটা ফাটানো ভালো, না আমার থেকে অতিরিক্ত উচ্চতায় সেটা ফাটানো উচিত? মানে মুখ উপরের দিকে থাকবে না নিচে ঝুঁকে বাজি ফাটাবে? দেখুন, মানে আগুন লাগানো যেটা আমি বলছি। একদম না, দেখুন 2-3টে জিনিস রয়েছে। যখনই কোনো রকম সেল জাতীয় বাজি যখন ফাটানো হয়, দিস ইজ অলওয়েজ রেকমেন্ডেবল যে এটা যেন আপনার গ্রাউন্ড লেভেলে লাগানো হয়। আমরা কি অনেক পাঁচিলের ওপর লাগাই, হ্যাঁ, দেখা গেলো এই ধরনের যখন ব্লাস্টটা হয় না, তখন দেখা গেলো একটু এটা পড়ে গেল পাঁচিল থেকে। এতে কি হয়, তখন যে দেখুন দুটো ব্লাস্ট হয়, যে সেলগুলোতে একটা নিচে ব্লাস্ট হয়, সেটাই ও মানে কাইনেটিক এনার্জিটা জেনারেট করে, আর ওপরে যেটা বড় ব্লাস্টটা হয় সেখান থেকে আমরা আলোর ঝালরটা দেখতে পারি। ঠিক আছে, সেটা কিন্তু অনেক বড় এরিয়া জুড়ে হয়, খেয়াল করবেন। এবং সাপোজ ধরুন নিচের ব্লাস্টটা হওয়ার পর বাজিটা ওপরে উঠলো না, সেটা যদি গ্রাউন্ডে ফাটে তার কিন্তু ইম্প্যাক্ট অনেক বেশি, এবং তার মধ্যে ছোটো ছোটো চিপস থাকে, সেগুলো কিন্তু মানে আমাদের চামড়া ফুটো করে ঢুকে যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে ওই পাঁচিলের ওপরে রাখা বা ট্যাঙ্কের ওপরে রাখা এগুলো কিন্তু ইউজ না। কারণ আমরা যদি আমার ফেস লেভেলের ওপরে রাখতে চাই, আমরা আঙুলটা ধরাতে গেলাম, দেখা গেল ব্লাস্টের কাছে মুখটাই আমার জ্বলে গেল। তো সবসময় আমাদের অ্যাজ পার দ্য এক্সপ্লোসিভ অ্যাক্ট পরিষ্কার বলেছে কোনো রকমের বাজি টেস্টিং বা জ্বালানো সবসময় গ্রাউন্ডে রেখে করতে হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে যদি কোনো রকম মিনিমাম অ্যাক্সিডেন্টও হয়, পুড়ে যাওয়া মূলত, সেই মুহূর্তে কি এই দিনগুলোতে বিশেষ কোনো পরিষেবা পাওয়া যাবে? মানে চট করে কোন নাম্বারে ফোন করলে অ্যাম্বুলেন্স বা চট করে পৌঁছে যাওয়া নিরাপদ আশ্রয়, সেটা কিভাবে হতে পারে? এর ব্যবস্থাও কি রাখা থাকে? হ্যাঁ, দেখুন আমাদের যা বাজি বাজারের সঙ্গে যারা যুক্ত, আমাদের বাজি বাজারে না 2টো করে অ্যাম্বুলেন্স থাকে অলওয়েজ। এটা অ্যাজ পার দ্য এক্সপ্লোসিভ অ্যাক্ট এটা আমাদের প্রভিশন মেনটেন করে চলতে হয়। বাজি বাজারে কিছু হোক না হোক, যদি আমরা আশপাশ থেকে এই ধরনের কোনো সমস্যা শুনি, আমরা সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সটা পাঠিয়ে দিই তার রেস্কিউ করার জন্য, এবং সঙ্গে সঙ্গে একটা হসপিটালে নিয়ে যাওয়া হয় বা নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। তো সেখানে যারা এই সঙ্গে যুক্ত থাকেন তারা প্রত্যেকেই অ্যাম্বুলেন্স রাখেন, এবং আমার মনে হয় যে সরকারি হসপিটালগুলো রয়েছে তারা নিশ্চয়ই একটা এই বার্নিং ওয়ার্ড যেগুলোকে আমরা বলি, নিশ্চয়ই তাদের হয়তো কোনো ব্যবস্থা করা থাকে। কিন্তু যখন কোনো বার্নিং হবে, বার্নিংটা সঙ্গে সঙ্গে বোঝা যায় না। বার্নিং হলে কি হয়, সেগুলো সঙ্গে সঙ্গে অন্তত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত সেই দিনকেই, সেই যত তাড়াতাড়ি সম্ভব, সে ছোটো বার্নিং হোক বা বড় বার্নিং হোক। কারণ বার্নিং হওয়ার সঙ্গে তার সঙ্গে কিছু কেমিক্যালসও যায়, সেই আমাদের স্কিনের মধ্যে ঢোকে। তো সেই জন্য এটা কোনোভাবেই ফেলে রাখবেন না। যদি কোনো রকম ছোটোখাটোও যদি কোনো রকম যেটাকে আমরা ফোসকা পড়া বলি বা পুড়ে যাওয়া বলি, এটা কিন্তু ইগনোর করা একদমই উচিত না, কারণ কেমিক্যালসগুলো তার মধ্যে কিন্তু লেগে রয়েছে। ফানুস, এই প্রশ্নে আসবো, তবে এক বন্ধু আছেন, লিসনার আছেন, কি বলছেন শুনে নেব। হ্যালো। হ্যাঁ, নমস্কার শুভঙ্কর বাবুকে আমার একটা স্পেসিফিক কোয়েরি আছে। সাহেব বাবু কথা বলছেন? হ্যাঁ নমস্কার সাহেব। নমস্কার সাহেব মিত্র, হাতিবাগান থেকে। এটা হচ্ছে চম্পাহাটি বলে একটা জায়গা নিয়ে, যেটা আমাদের কাছে একটা খুব মানে আকর্ষণীয় জায়গা হয়ে ওঠে বছরের এই সময়টা। যারা পুরনো কলকাতায় যারা বাড়িতে বাজি তৈরি করতে অভ্যস্ত, তারা মাল মশলার জন্য এই জায়গাটা থেকে গিয়ে বাল্ক কিনে নিয়ে এসে তৈরি করেন। এবার আপনি যে এই তুবড়ির ব্যাপারটা বললেন যে এটা এখন বাড়িতে তৈরি ব্যান্ড হয়েছে, এক্স্যাক্টলি কোন কোন বাজি বাড়িতে করা যাবে বা করা যাবে না সেইটা আইনে ক্লিয়ারলি দেয়া আছে কিনা এটা জানতে চাই। আর দ্বিতীয়ত, এই চম্পাহাটির ক্ষেত্রে একটা অদ্ভুত কন্ট্রাডিক্টরি জিনিস আমি লক্ষ্য করেছি। ট্রেনেতে তো দাহ্য পদার্থ নিয়ে যাওয়া অ্যালাউড নয়, মানে একদম সেটা প্রিন্টই লেখা রয়েছে, অথচ রেল কর্তৃপক্ষ এটা জেনে যে চম্পাহাটি থেকে কালী পুজোর সময় লোকে বাজি কিনতে যায়, বাজির মশলা কিনতে যায় বলে কলকাতা স্টেশন থেকে এক্সট্রা চম্পাহাটি লোকাল দিয়েছে। তাহলে এটা কন্ট্রাডিক্টরি হলো না? সাহেব বাবু আপনি শুনতে থাকুন, আমার মনে হয় কন্ট্রাডিক্টরি হলো না, কারণ বাজি কিনতে যাওয়াটা অপরাধ নয়। বাজিটা যখন কিনে ফিরবেন তখন আর ওই লোকালটায় আসবেন না। প্রচুর লোক ওই লোকালে যাবেন বলেই রেল কর্তৃপক্ষ ওই জায়গাটাতে ভিড় বাড়ে বলেই এই নিয়মটা করেছেন, এবং এটা কিন্তু যখন নিয়ম যখন করেছেন তখন এটা কিন্তু ফলাও করে সমস্ত সংবাদপত্রে লেখা হয়েছিল কেন এই ট্রেনটা দেওয়া হলো। চলে যাব প্রথম প্রশ্নটায়, খুব ভালো প্রশ্ন। কোন কোন বাজি বাড়িতে বানানো যাবে, কোন কোন বাজি বাড়িতে বানানো যাবে না?
হ্যাঁ, এই প্রসঙ্গে বলে রাখি যে এখানে একটু আইনি ভাষায় বলি যে অ্যাজ পার দ্য এক্সপ্লোসিভ অ্যাক্ট, যেখানে পরিষ্কার শিডিউল 3-তে মেনশন করা আছে যে আপনি যে বাড়িতে বাজি বানাবেন সেটা মূলত আপনার 5 কেজি পর্যন্ত মিক্সিং আপনি বাড়িতে রাখতে পারবেন বা ইউজ করতে পারবেন। 5 কিলোর যদি বেশি হয় সেটা কিন্তু ইউজ করতে পারবেন না। এবং সেই 5 কিলো বাজিটা যে আপনি যে কেমিক্যালসগুলো ইউজ করবেন তার জন্য কিন্তু আপনার প্রায়র পারমিশন লাগবে, এবং সেটা আপনার লোকাল যে অথরিটি আছে, পুলিশ অথরিটি, তাকে জানাতে হবে প্রথমত। দ্বিতীয়ত, কোনো বাজি আপনার নিরির সার্টিফিকেশান ছাড়া বা নিরির সঙ্গে পরামর্শ ছাড়া, কারণ ব্যাপার হচ্ছে আপনি ধরুন বাড়িতে বাজি বানাচ্ছেন, আপনি বাজির মধ্যে বেরিয়াম ইউজ করলেন, কারণ বেরিয়াম দীর্ঘদিন ধরে যারা ম্যানুফ্যাকচার তারা বানিয়েছেন, তো আপনিও বানিয়েছেন কালার করার জন্য। তো সেক্ষেত্রে আপনি জানবেন না যে নতুন যে কম্পোনেন্ট যেটা নিরি প্রেসক্রাইব করেছে সেগুলো কী। সেই জন্য আপনি যখন বাড়ির বাজি বানাবেন না, তখন আপনাকে প্রথম দায়িত্ব হচ্ছে আপনাকে লোকাল যে পুলিশ অথরিটি আছে তার সঙ্গে যোগাযোগ করতে হবে। কিন্তু মাপটা আইনে লেখা আছে যে 5 কিলোর বেশি আপনি মিক্সিং বা বারুদ একসঙ্গে তৈরি করতে পারবেন না বাড়ির মধ্যে। এটা হচ্ছে আইনি রেকমেন্ডেশন সাহেববাবুর জন্য। আচ্ছা, আর একটা কথা, এই যে নিষিদ্ধ বাজি, শব্দবাজি বিক্রি করা নিয়ে এত আইনের ক্ষেত্রে আমরা কি জানতে পারি যে এক্ষেত্রে শাস্তি কি আছে? হ্যাঁ, যেটা আমি আগে ছোট আলোচনা করলাম, শাস্তির অনেকগুলো জায়গা আছে। যেমন হচ্ছে আমি যেটা সবথেকে যেটা খুব শক্ত আইন, যেটা বিস্ফোরক মামলা, এক্সপ্লোসিভ অ্যাক্ট বা এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্ট, সেকশন 9B সাবক্লজ 3-তে পরিষ্কার বলে মানে তার বর্ণনা করা রয়েছে। সেটা হচ্ছে যে ধরুন কোনো বাজি, নিষিদ্ধ বাজি, সবুজ বাজি নয়, সেটা আপনি বিক্রি করছেন বা ফাটাচ্ছেন বা ক্যারি করছেন, সেক্ষেত্রে কিন্তু সেকশন 9B সেকশনে কিন্তু আপনার কেস হবে। সেক্ষেত্রে কিন্তু 3 বছরের জেল বা 1000 থেকে 5000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। আচ্ছা, 2 নম্বর সেকশন, এখন আর আইপিসি আগে জানতাম, এখন সেটা বিএনএস হয়ে গেছে, সেকশন 280, যেখানে আমরা যখন আমি নিষিদ্ধবাজি ফাটাচ্ছি সেখানে ধরে নেওয়া হবে যে আমাদের যে ওই অ্যাটমসফিয়ারটাকে আমরা টক্সিকেট করছি আরও। তো সেইটা কিন্তু একটি ভয়ঙ্কর আমি একটা ঘোরিত অপরাধ করছি। সেক্ষেত্রে আপনার সেকশন 280-তে কিন্তু বিএনএসে কেস হতে পারে। এছাড়া হতে পারে ধরুন আমি রাস্তার মধ্যে আগুন বাজিগুলো জ্বালাতে আরম্ভ করলাম, সেক্ষেত্রে আপনার নেগলিজেন্ট কন্ডাক্ট উইথ রেসপেক্ট টু ফায়ার ফর কম্বাস্টেবল ম্যাটার, এই ধারায় কিন্তু বিএনএসে 280-টা আপনার এগেন্সটে কেস হতে পারে। এবার হচ্ছে কি, ধরুন আমি চকলেট বোম ছুড়ে দিয়ে চলে গেলাম বাড়ির সামনে কারোর, ঠিক আছে, সেখানে আপনার বিএনএস সেকশনে এগেন তার পানিশমেন্ট রয়েছে, যেখানে রয়েছে পানিশমেন্ট ফর পাবলিক নুইসেন্স ইন কেস অফ আদারওয়াইজ প্রোভাইডেড ফর, লাইক মানে পাবলিক নুইসেন্স আমি তৈরি করছি, সেই জন্য তার কিন্তু আপনার বেলেবল অফেন্স কিন্তু 3 মাসের জেল হতে পারে। এটা ছাড়াও কি হয়, আরও আইন আছে, সিটিজেনশিপ অ্যাক্টে এখানে কিন্তু মামলা হতে পারে যে একজন সিটিজেনশিপ হয়ে আপনি আপনার দায়িত্ব আপনি পালন করছেন না, সেই অ্যাক্টে কিন্তু মামলা হতে পারে। বিস্ফোরক আইনে মামলা হতে পারে, বিএনএসে মামলা হতে পারে। তো এইগুলো কিন্তু মানে আইনি রেকমেন্ডেশন রয়েছে, যদি পুলিশ অফিসার মনে করেন সুমোটা কমপ্লেন হতে পারে, কিংবা বেস্ট অন দ্য কমপ্লেন্ট এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। তো আইন কিন্তু অনেক করা আছে। ধরুন এই ধরনের হতে পারে, ধরুন আপনি একটা বাড়ির সামনে বাজি ফেলে দিলেন, বোম ফেলে দিলেন, বাড়িতে একজন কার্ডিও পেশেন্ট রয়েছে, তিনি হয়তো সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হলেন বা তিনি মারা গেলেন, সেই ক্ষেত্রে কিন্তু কালপেবল হোমিসাইড মানে নট অ্যাটেম্প টু মার্ডার, মানে কিন্তু অলমোস্ট আপনি মার্ডারের চার্জে কিন্তু পড়ে যাবেন, যে আপনার অনিচ্ছাকৃতভাবে আপনার বোম ছোঁড়ার জন্য উনি মারা গেছেন। এটা কিন্তু একটা মামলা যেটা 10 বছরের পর্যন্ত জেল হতে পারে। তো যেটা এই প্রথম প্রশ্নটা নিয়ে আমরা শুরু করেছিলাম, সেই ক্ষেত্রে কিন্তু জেনে রাখা উচিত, জাস্ট অ্যাটেম্প টু মার্ডারের কিন্তু সেকশন লাগতে পারে তার ক্ষেত্রে, যদি আপনার বোম ছোঁড়ায় কেউ মানুষ যদি মারা যায়। তো আইন কিন্তু যথেষ্ট, অনেকে বলছে না কড়াকড়ি, আইন কিন্তু যথেষ্ট করা আমাদের প্রোটেকশন দেওয়ার জন্য, কিন্তু সেটা প্রপার এক্সারসাইজ করতে হবে এবং সেটা প্রপার ফোরামে জানাতে হবে, যাতে আপনার যে যন্ত্রণা, আপনার যে গ্রিভেন্স, সেটা যেন এক্সিকিউটিং অথরিটি সেটাকে যেন মানে কমপ্লিট করতে পারে বা সেটাকে যেন মানে প্রয়োগ করতে পারে। তো সেটাই আমার বলার। যেখানে ধরুন আইন রয়েছে, আইনের ফাঁকও রয়েছে, আইনজীবী হিসেবে এটা আপনি অস্বীকার করতে পারেন না। এই আইনের ফাঁক গলে বিভিন্ন জায়গায় শব্দবাজি বিক্রি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চারপাশে শব্দবাজি ফাটছে। শব্দবাজি ফাটছে, এই যে আমি অভিযোগ জানালাম, শব্দবাজি ফাটানোর জন্য কি কি আইন থাকছে? এটা না হয় আপনি বলেন বিক্রির জন্য, ক্ষতির জন্য। শব্দবাজি যারা ফাটাচ্ছে তাদেরকে ধরে কোন আইনের আওতায় ফেলছেন প্রশাসন, সেটা যদি একটু জানান। না দেখুন, যেটা হলো যে এগেন প্রথমে যে বাজিটা ফাটাচ্ছি
সেটা অনেকগুলো প্যারামিটার্স আছে এখানে। সেটা আমি গ্রিন বাজি বা যেটা সিদ্ধ বাজি বা ঠিক বাজি বা লিগ্যাল বাজি কিনা সেটা দেখাটা খুব জরুরি। যদি সেটা নিষিদ্ধ বাজি না হয়ে থাকে সেটা ফাটাতে হবে রাত্রি 8টা থেকে 10টার মধ্যে, এবং সেই বাজি ফাটানো যেন অন্যের কোনো ক্ষতি না করে, 1 নম্বর। তার সর্বাধিক মানে শব্দের উচ্চসীমা হবে কিন্তু 125 ডেসিবেল বা তার থেকে কম। এইগুলো যদি আমি মেনে চলি তাহলে আমি আমার ফান্ডামেন্টাল রাইট আমি এক্সারসাইজ করছি, তাতে কারোর কিছু বলার নেই। কিন্তু আপনার যেন আনন্দ অন্যের জন্য নিরানন্দ না হয়ে যায়, এটাই হচ্ছে মানে মানে আমাদের অ্যাওয়ারনেস। এটাই যেন সব থেকে বড় জিনিস যেন আমাদের মাথায় থাকে। যারা আমরা বাজি ফাটাই, আমরা আনন্দ করি, নিশ্চয়ই আনন্দ, আলোর উৎসব আনন্দ নিশ্চয়ই করবো, কিন্তু অন্যের যেন ক্ষতি করে না আনন্দটা যেন আমরা উপভোগ না করি। আইন কি আছে এটার জন্য? আইন আমি ইতিমধ্যে আইনগুলো বললাম যে এগুলো একাধিক সেকশনে মামলা হতে পারে, বিস্ফোরক ধারায় মামলা হতে পারে, এক্সপ্লোসিভ অ্যাক্ট 1886 মামলা হতে পারে যেখানে 3 বছরের জেল হতে পারে, বিএনএস ভারতের ন্যায় সংহিতার মামলা হতে পারে একাধিক সেকশনে। 3 নম্বর আপনার সিটিজেনশিপ অ্যাক্টে মামলা হতে পারে। এই 3 আপনার এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্টে মামলা হতে পারে। তো এখানে অনেক আইনের মানে শক্ত এবং শক্ত আর অনেক কঠিন আইনের এখানে কিন্তু প্রযোজ্য করা যায়। শুধুমাত্র আপনাকে সেটাকে কমপ্লেনটা করতে হবে, অভিযোগটা করতে হবে, ফোরামে করতে হবে, যাতে তারা অ্যাকশনটা নিতে পারেন যিনি আপনার এই আপনার ডিস্টারবেন্স হয়েছে কিংবা ধরুন আপনার কোনো ক্ষতি হয়েছে। একটা প্রশ্ন, যে এই যে এত সচেতনতার কথা আমরা বলি, প্রতিবার এই উৎসবের আগে কি সচেতনতামূলক কোনো প্রচার আপনারা চালান, মানে নির্দিষ্ট সময়ের থেকেই ঠিক উৎসবের আগে, এবং অনেককে সংগঠিত করে? আমি বলছি যারা বাজি বিক্রি করছেন, যারা বাজি ফাটাচ্ছেন, যেখানে বড় ধরনের কোনো বাজির কম্পিটিশন হচ্ছে তাদের জন্য। না দেখুন, এই অ্যাওয়ারনেসটা শহরতলিতে অনেকটাই মানে শহরে অনেকটা বেড়েছে। শহরতলিতে এই ধরনের অ্যাওয়ারনেস আমি অনেকটা কম দেখেছি, কারণ যেহেতু এই সমস্ত বাজি বাজারটা কলকাতা পুলিশের তত্ত্বাবধানে হয়ে থাকে, সেক্ষেত্রে কলকাতা পুলিশ প্রচুর লিফলেট আমাদের দিয়ে যান বিলি করার জন্য। এবং দ্বিতীয়ত হচ্ছে যে এখানে বাজি কখন ফাটানো যাবে বা কত ডেসিবেল বাজি ফাটানো যাবে, দেখবেন কলকাতা কয়েকশো ব্যানার পোস্টার পড়েছে যারা অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত বাজি বাজারে, যেমন টালা, কালিকাপুর, বেহালা, শহীদ মিনার, দেখবেন আপনার রাস্তা বেরোলেই দেখতে পাবেন যে বড় বড় ব্যানার রয়েছে এবং সেখানে পরিষ্কার লিখে দেওয়া আছে যে আমি কটা থেকে কটা পর্যন্ত কোন ডেটে বাজি ফাটাতে পারবো এবং তার উর্ধ্বসীমা কত। তো এই যে ব্যানারিং, পোস্টারিং, তো ইটস এ পার্ট অফ অ্যাওয়ারনেস প্রোগ্রাম। তো সেটা যারা অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত, যারা শিল্পের সঙ্গে যুক্ত, অন্তত শহরের ক্ষেত্রে লক্ষ্য করছি এটা শুরু হয়ে গেছে অন্তত লাস্ট 5-7-10 বছর ধরে। তার আগে হয়তো এতটা ছিল না। কিন্তু শহরতলি, যে গাছবোমের প্রশ্ন প্রথমে এলো, শহরতলি বা বড় চকলেট বোম বাড়ির সামনে ফেলে দিয়ে চলে গেল, শহরতলি এবং গ্রাম দিয়ে কিন্তু সেই অ্যাওয়ারনেসটা এখনও আসেনি। সেই জন্য দেখলাম অধিকাংশ ফোনই আমরা শহরতলি থেকে পাচ্ছি এবং তারা তাদের যন্ত্রণাটা তারা কোথাও না পেরে তারা আমাদের সঙ্গে তারা শেয়ার করে নিচ্ছেন। হয়তো এটা একদিনের নয়, এটা হয়তো একটা পঞ্জীভূত তার যন্ত্রণা, তিনি একটা উইন্ডো পাচ্ছেন আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য। সঙ্গে রয়েছেন একজন বন্ধু, দেখি শ্রোতা বন্ধু কি বলছেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, আমি দেবাশিস ঘোষ বলছি মহেশতলা থেকে, মহেশতলা ব্যানার্জি হাট থেকে। ধরুন আমরা দুজন স্বামী স্ত্রী দৃষ্টির প্রতিবন্ধী। এবার বাড়ির চাল ধরুন টিনের চাল। এবার আমার বাড়ির আশপাশে একদল ছেলে এলো, এসে গত বছর যেটা হয়েছে, একদল ছেলে এসে ওই বাজি ফাটালো, সেই বাজিটা উড়ে এসে চালে পড়লো। এবারে আগুনটা ধরেনি ঠিকই সেভাবে, কিন্তু পাশের একজন মানে করে আগুনটা ধরেনি। কিন্তু এই যদি আগুন ধরে যেত তাহলে আমাদের পক্ষে তো কিছু করার ছিল না, কারণ ওই কালী পুজোর দিন আমরা তখন কাকে পাবো? আমরা তো কাউকে পাবো না। এবার চালের আগুনটা ধরে গেল। এবার প্রশাসনিক ভাবে আমরা যখন অভিযোগ জানালাম তখন বলছে আগুন তো ধরেনি, পড়েনি, তো তাহলে কিছু করার নেই। এটা হচ্ছে শহরতলি, মানে মহেশতলা ধরুন ক্যালকাটার মধ্যে পড়ে, মহেশতলা ব্যানার্জি হাট। এবারে পুলিশ তখন ওই পুলিশের ভূমিকাটা কিন্তু সেই রাজনীতিকরণ হয়ে যাচ্ছে। তো স্যার যেভাবে উনি বলছেন, ওনার দিক থেকে আমার কাছে প্রশ্ন, এই রাজনীতির ঊর্ধ্বে গিয়ে মানে পুলিশ কেন এই ধরনের ব্যবস্থা নেয় না, যে সমস্ত বাড়িগুলো আছে বাড়ির সামনে এই যে বাজিটা পড়লো, এবার আমরা ধরুন প্রতিবন্ধী বা কেউ অসুস্থ যদি থাকে, তাই আগুনটা যদি ধরে যায়, আর সব বাড়ি তো এমন নয় যে ছাদ আছে, বাড়ির ছাদে পড়লো আগুনটা নাও ধরতে পারে, কিন্তু এমনও তো বাড়ি আছে, এখনো তো কাঁচা বাড়ি আছে, সেইখানে যদি আগুনটা ধরে যায় তার প্রোটেকশন কিভাবে কে নেবে?
বেশ, এটা যেমন শুনবো, তার সঙ্গে অর্ক চট্টোপাধ্যায় খুব বড় অভিযোগ করেছেন। বলছেন যে এই যে মানে এই ধরনের আলোচনায় আদৌ কিছু হয় না বলেই তার দাবি, এটা তার দাবি। এবং তিনি বলছেন যে পুজোর সময় কান বুক কাঁপিয়ে বক্স বা বুমার বেজেছে আমার অঞ্চলে। এক বৃদ্ধ অনলাইনে কমপ্লেন করতে গিয়েছিলেন, কোনো সহায়তা পাননি, উল্টে এত সমস্যা মানে পোহাতে হয়েছে, ঝামেলা করতে হয়েছে, নিয়মিত শুনানিতে যেতে হবে, এইসব নাকি পুলিশ তাকে বলেছেন। সেসব জেনে তিনি আর কিছু করে উঠতে পারেননি। তাই সেই জন্য তিনি বলছেন যে বিভিন্ন রাজনীতির দাদারাই সব থেকে বেশি শব্দবাজি পোড়ান বলে তার অভিযোগ। আমরা রাজনীতির অংশটা বাদই দেব, তার কারণ সেটা আমাদের আলোচনার বিষয় নয়। কিন্তু বিষয় হচ্ছে যে যদি এ ধরনের মানে প্রভাবশালী মানুষরা এই ধরনের বাজি পোড়ান, তাদের জন্যও তো আইন সমান। সেক্ষেত্রে পুলিশ কেন নীরব থাকছে, বা পুলিশ কি আদৌ নীরব থাকছে? আপনাদের কোনো ডেটা চার্ট আছে যে প্রত্যেক বছর কি ধরনের মানুষজন ধরা পড়ছে, তার কি কি শাস্তি হচ্ছে, এরম কি কোনো ডেটা চার্ট সরকারের পক্ষ থেকে আছে? না, প্রত্যেক বছর দেখবেন আমরা সংবাদপত্রে এই সংখ্যাটা পেয়ে থাকি যে নিষিদ্ধ বাজি ফাটানোর জন্য কতজন গ্রেপ্তার হয়েছে। তো সেটা কিন্তু যে গ্রেপ্তার হয় না সেটা নয়। আমি যেটা আগে বললাম যে শহরে এর অ্যাওয়ারনেস বা সচেতনতা অনেকটাই বেশি, কিন্তু শহরতলিতে কিন্তু গ্র্যাজুয়ালি আস্তে আস্তে বাড়ছে, কিন্তু শহরের তুলনায় কিন্তু অনেকটা কম। সেটা আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা আমিও করেছি। যে প্রথম যে প্রশ্নটা ছিল যে তার চালে আগুনটা পড়েছে, পুলিশের কাছে কমপ্লেন করতে গিয়েছিলেন, যেহেতু উনি বলেননি যে মানে উনি যেটা বলেছেন যে যেহেতু আগুনটা লেগে যায়নি, তো সেক্ষেত্রে কোনো রকম আইন প্রযোজ্য নয়, এই ক্ষেত্রে হয়তো ব্যবস্থা নেয়নি। কিন্তু এটা হয়তো একটা রং আইনের একটা রং ইন্টারপ্রিটেশন হয়েছে, ঠিক আছে। এক্ষেত্রে আইনে যেটা রয়েছে আমাদের বিএনএসে সেকশন 251, যেখানে আছে ক্রিমিনাল ইন্টারমিডিয়েশন, এবং সেকশন 252 যেখানে হচ্ছে প্রভোক ব্রিচ অফ পিস, রাইট। তো এই দুটো সেকশানে কি রয়েছে যে আপনি হয়তো আগুনটা লাগলো না, কিন্তু আপনার একটা ক্রিমিনাল মানসিকতা ছিল, ইন্টারমিডিয়েশন ছিল, যে আগুনটা আমি বুঝেই ফেলেছি ডিস্টার্ব করার জন্য। তো সেক্ষেত্রে কিন্তু এই দুটো সেকশনে কিন্তু মামলা হতে পারতো, পুলিশ আপনাকে গাইড করতে পারতো প্রপারলি। আমি জানি না হয়তো মিস ইন্টারপ্রিটেশন হয়েছে বা ব্যাপারটা উনি কিরমভাবে নিয়েছেন। অনেক সময় অভিযোগটাও সেরকম হতে হয় যাতে যে ইনভেস্টিগেশন অফিসার যিনি বুঝতে পারেন যে আদতে সমস্যা কোন জায়গাটায়। সেক্ষেত্রে শুধুমাত্র ক্রাইম, আমি ডাকাতির জন্য জড়ো হলাম, ডাকাতিটা করলাম না, তার কি আমি কোনো ক্রাইম করলাম না? ডেফিনেটলি আমি ক্রাইম করলাম, কারণ আমি জড়ো হয়েছিলাম ডাক্তারিটা করার জন্য, তাই তো? ব্যাপারটা সেরকমই হয়েছে, ঠিক আছে। তো এখানে আইনের কিন্তু এখানে যথেষ্ট প্রয়োগ করা যায়। যদি সেই অফিসার চাইতেন হয়তো সেই প্রয়োগ করতে পারতেন সেকশন 251 অ্যান্ড সেকশন 252 বিএনএস। সুতরাং অর্কবাবু, আপনি জানতেন না, জেনে নিন, এটা ডেটা চার্ট আছে এবং খবরের কাগজে সেই সংখ্যা প্রত্যেক বছর পাওয়া যায়। আমাদের আইনজীবীর সেরকমই দাবি, এবং তারাও সেখান থেকেই সেই চার্টটা পেয়ে থাকেন। আরেকটি প্রশ্ন রয়েছে, ময়ূরী দে করেছে, সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে আমাদের ফেসবুক পেজে আমাদের লাইভে প্রশ্ন করছেন, হসপিটাল লোকেটেড এরিয়ায় কি বাজি ফাটানোর ক্ষেত্রে কোনো বিশেষ রেস্ট্রিকশন আছে? একদমই আছে। হসপিটালের 250 মিটার্সের মধ্যে কোনো বাজি ফাটানো যাবে না, এবং হর্নও বাজানো যাবে না। তো বাজি ফাটানোর তো প্রশ্নই আসে না। যদি সেগুলো আপনি বাজিকেও ফাটিয়ে থাকে হসপিটাল প্রিমাইসেসের মধ্যে, সেটা ভয়ঙ্করভাবে শাস্তিযোগ্য। একাধিক সেকশানে আমাদের বিএনএস হোক বা আইপিসি হোক, কিংবা ধরুন আপনার সিটিজেনশিপ অ্যাক্টে, তো এটা একদমই শাস্তিযোগ্য একটি অপরাধ। বিয়ের বাড়িতে বাজি ফাটানো যায়? বিয়ের অনুষ্ঠানে বাজি ফাটানো যায়? বৈধ? বিয়ের অনুষ্ঠানে বাজি কেন ফাটানো যাবে না? এটা তো সেলিব্রেশন, আর সেলিব্রেশন করাটা আমাদের ফান্ডামেন্টাল রাইট। না, আপনি বলেছেন বাজি ফাটানোর নির্দিষ্ট সময়সীমা আছে, বিয়ের জন্য কি রকম নির্দিষ্ট সময়সীমা আছে? আইনের ফাঁকটায় আছি এবার। সেটা হচ্ছে যে আপনার কথায় তো যেটা হলো যে ধরুন আমার বাড়িতে কোনো অনুষ্ঠান আছে, সে বিয়ে হতে পারে, কারোর বার্থডে হতে পারে, বা কোনো অন্য কোনো সেলিব্রেশন হতে পারে। সেক্ষেত্রে ওখানে রেসপেক্টিভ যিনি এসপি থাকবেন বা ডিএম থাকবেন বা আমাদের কলকাতা শহরে ডেপুটি কমিশনার থাকবেন, তার কাছে আবেদন করতে হবে। সে আবেদনের পরিপ্রেক্ষিতে আপনাকে জানাতে হবে যে আপনি কোন সময়ে কতটা বাজি ফাটাতে চান, এবং তার স্যাম্পলের একটা লিস্টও দিতে হবে। বেস্ট অন দিস ওনার ডিসক্রিপশন থাকুন, যদি মনে করেন যে হ্যাঁ আপনাকে অ্যালাউ করা হবে। দেখবেন এই ইডেনে যেগুলো বাজি ফাটে দেখবেন, মানে খেলা মাঠগুলোতে কোনো টিম চ্যাম্পিয়ন হলে, তো সেটা তো আর আমরা কালী পুজোর সময় হচ্ছে না, তাহলে সেটা কী করে ফাটে? সেই ক্ষেত্রে আইনের ছাড় আছে বা আইনের প্রভিশন আছে, সেটা রেসপেক্টিভ আপনার ডিএম কিংবা এসপি, কিংবা ধরুন আপনার অনেক সময় এটা লোকাল পিএস বা আইসিআই অ্যাপ্লিকেশানগুলো নিয়ে থাকেন, মেনলি ডিএম, উনি যদি পারমিশন দেন আপনি বাজি ফাটাতে পারেন। সঙ্গে রয়েছেন একজন শ্রোতা বন্ধু। নমস্কার। ছিলেন
এআই এসে গেছে বাজারে, সবুজ বাজি চিহ্নিত করার জন্য এআই অ্যাপ্লাই করা যায়? হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন। আমি এই প্রসঙ্গে একটু জাস্ট আমার অভিজ্ঞতা বলি যে আমাদের কিছুদিন আগে একটা কনফারেন্স হয়, বিদেশ থেকে অনেক সায়েন্টিস্টরা আসেন যারা টপ সায়েন্টিস্ট কেমিক্যালসের উপর, বা যেটাকে পাইরোটেকনিক্স বলি অ্যাকচুয়ালি, পাইরোটেকনিক্সের উপর আমাদের ডিসকাশন হচ্ছিলো, যারা বিজ্ঞানীরা এসেছিলেন তারা বলছিলেন বিদেশে কেরমভাবে এগুলো চলে। হ্যাঁ, এটা আমাদের কিছু সফটওয়্যার এসছেন, যেমন সেখানে মাইক্রোসফটের আছে, IBM-এর আছে। সেই সফটওয়্যারগুলোতে আপনি সাপোজ একটা বাজি ফাটালেন, সেখান থেকে একটা স্মোক ডিটেক্ট করা হলো। সেই স্মোক ডিটেক্ট করার পর সেই এআই বলতে পারবে সেই বাজির মধ্যে আপনার কি কি কম্পোনেন্ট ইউজ করা হয়েছে, যেটা আমাদের যদি কনভেনশনাল প্রসেসে যাওয়া হতো, যারা সায়েন্টিস্ট তারা বিভিন্ন রকমভাবে অ্যানালিটিক্যাল প্রসেস আছে বা মেথোডোলজি আছে, তার মধ্যে গেলে হয়তো যেটা 10 দিন লাগে সেটা এআই আপনাকে 2 মিনিটে করে দিতে পারবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কিছু এআই অ্যাপ্লিকেশান এসছে যেগুলো এই বাজি ফাটানোর জন্য আমাদের কী ধরনের ক্লাইমেট চেঞ্জ হচ্ছে সেটা কিন্তু প্রেডিক্ট করতে পারবে স্যাটেলাইট লেভেল থেকে। এই ধরনের কিন্তু যদিও ইন্ডিয়াতে এই ধরনের অ্যাপ্লিকেশান এখনও সেরকমভাবে শুরু হয়নি, কিন্তু যদি আমরা একটু ইউরোপের পার্সপেক্টিভে দেখি, যা চায়নার পার্সপেক্টিভে দেখি, যেখানে আমরা যেটাকে পাইরোটেকনিক্স বলছি, মানে বিস্ফোরক বিজ্ঞান, সেটা কিন্তু বেশ কিছুটা ধাপ এগিয়ে রয়েছে, এবং আমরাও সেই পথে চলছি যাতে আমরা আমাদের আপগ্রেড করতে পারি আরও। কিন্তু এআই অ্যাপ্লিকেশান আজ থেকে না হোক 2 বছর পর বা 5 বছর পর এআই অ্যাপ্লিকেশান আসতে বাধ্য, এবং এআই অ্যাপ্লিকেশান এলে যে অ্যানালিসিসগুলো যারা সায়েন্টিস্ট রয়েছেন তাদের ক্ষেত্রে অনেক ইজি হয়ে যাবে, এবং আমরা অনেক বেশি ডেটা সেন্ট্রিক হতে পারবো, যে আমরা কোন কাজটা করলে তার ইম্প্যাক্টটা কী আসছে পরিবেশের ক্ষেত্রে। তো এটা একটা আপকামিং টপিক, এবং এটা ফিউচারে আসতে বাধ্য। শ্রোতা বন্ধুর সঙ্গে কথা বলার চেষ্টা করি। নমস্কার, আছেন, কে আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ বলুন। তখন কথা বলতে আমাদের গন্ডগোল। বলুন, কি প্রশ্ন বলুন। হ্যাঁ, আমি প্রশ্ন হচ্ছে আমার একটাই, যে দেখুন শুধু ক্ষতিই করে যায়, কোনো উপকার কিছু নয়, এই আনন্দটা কি না করলেই নয়? বেশ, শুনতে থাকুন। এই প্রশ্ন পাঠিয়ে দিলাম আমাদের বিশেষজ্ঞের কাছে, তার আগে এআইতে ছিলাম। এই যে ধরুন অনেকের অভিযোগ কিচ্ছু হয় না এই সমস্ত আলোচনা করে, যতদিন না প্রত্যেকটা ঘরে ঘরে লোকজন শাস্তি পাচ্ছে এই অপরাধের জন্য, খুব ভ্যালিড ক্ষোভ। এই ক্ষোভে সহমত না হয়ে কোনো উপায় নেই আপনারও এবং আমারও। যেটা প্রশ্ন, এই যে এআই এর কথা বলছি, অপরাধী ধরার ক্ষেত্রে এআই নিয়ে কোনো চিন্তাভাবনা করছেন? অপরাধী ধরিয়েও তো দিতে পারে এআই, সেই সফটওয়্যারও তো আছে বিভিন্ন ক্ষেত্রে। এআই দিয়ে অপরাধী চিহ্নিত করা যায়, শাস্তি দেওয়া যায়? হ্যাঁ, কারণ ব্যাপার হচ্ছে এখন এআই বা নতুন যে টেকনিক্সগুলো এসছে, যেটা বিভিন্ন ডেটা মডেলিং টেকনিক্সগুলো এসছে, এআই এসছে, সেগুলো কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশের যে সাইবার সেকশনগুলো ডিভিশন রয়েছেন তারা যথেষ্ট ইকুইপড। তারা যদি চান যে কোনো রকমভাবে এআই অ্যাপ্লিকেশান ইউজ করে সেই পার্টিকুলার অপরাধীকে শনাক্ত করতে চান, তারা ইজিলি শনাক্ত করতে পারেন। ইভেন তারা ফেস মুভমেন্ট দেখে, তারা ফেস ম্যাপিং করে, এগুলো সম্ভব। এগুলো হচ্ছে পার্ট অফ দ্য ফরেন্সিক সায়েন্স, বা আমরা কিছুটা আমরা সাইবার সায়েন্স, এখন সাইবার সায়েন্সও হয়ে গেছে, এখন সাইবার সায়েন্সের মধ্যে যেগুলো আছে। এবং সেক্ষেত্রে আমাদের কলকাতায় এবং রাজ্য পুলিশ যথেষ্ট উন্নতশীল, কারণ আমাদের সাইবার ক্রাইম রেট রিসেন্টলি খুব কমে গেছে কলকাতায়, আমরা দেখলাম সংবাদপত্রে। তো নিশ্চয়ই তারা সেই ধরনের উচ্চমানের টেকনোলজি ইউজ করছেন, সেই জন্য তারা প্রোটেক্ট করতে পারছেন বা টাকা ফেরত পাচ্ছেন, ডিটেকশনও করতে পারছেন। তো যদি পুলিশ প্রশাসন মনে করেন যে তারা এই ধরনের টেকনিক্স বা টেকনোলজিগুলো আমাদের যে সমস্যাগুলো আমরা রোজ ফেস করি সেক্ষেত্রে তারা অ্যাপ্লাই করবেন, তো সেটা তো খুব গ্রহণযোগ্য। বেশ, একজন লিসনার আছেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ, আমি বিরোধ থেকে সমীরণ ব্যানার্জি বলছি। বলুন। আপনি আগে আপনার রেডিও সেটের ভলিউমটা এক মিনিট একদম কমিয়ে দিন। হ্যাঁ বলুন। গ্রিন বাজি বলতে কি বোঝায় আমি সেটা জানি না। একদম প্রথমেই এই আলোচনা হয়েছে, একদম প্রথম প্রশ্ন ছিল গ্রিন ক্র্যাকার্স কি, তবু আপনার জন্য খুব সংক্ষেপে। হ্যাঁ, একদম। যেটা গ্রিন ক্র্যাকার, যেটা রয়েছে দুটো প্যারামিটার। একটা হচ্ছে যে আপনার বাজিটা ফাটালে কনভেনশনাল আপনার ফায়ার ক্র্যাকার্স থেকে 30 to 40% এমিশন কম হবে, মানে 30 to 40% ধোঁয়া আপনার কম হবে এক কথায়। 2 নম্বর হচ্ছে সেখানে যে কেমিক্যালসগুলো ইউজ হবে সেগুলো যে আগে যে ইউজ হতো, যেমন বেরিয়াম বা রেস্ট্রিক্টেড কেমিক্যাল, সেগুলো ইউজ হবে না। তো আমরা 2 জায়গায় ধোঁয়াটা কমাতে পেরেছি, আর 2 নম্বর হচ্ছে ক্ষতিকর যে কেমিক্যাল সেগুলো ইউজ করা বন্ধ করতে পেরেছি। এক কথায় হচ্ছে, এক লাইনে এটাই হচ্ছে সবুজবাজি। বেশ, একদম।
যে শিল্প ক্ষতিই করছে, উপকার করছে না, প্রশ্ন এসেছে, সেটা কি একেবারে বন্ধ করে দিলে হয় না? না না, আমি সেটা সমর্থন করি না। সেটা হচ্ছে বাজির ওপর কি অনেকের রুটি রুজি নির্ভর করে। ডেফিনেটলি এখানে আমাদের যে দিওয়ালির দুদিনে প্রায় 5,000 কোটি টাকার ট্রানজাকশন হয়, 5,000 crore এ মার্কেট সাইজ। এবং সেক্ষেত্রে এটা হচ্ছে একটা লেবার সেন্ট্রিক ইন্ডাস্ট্রি। ধর আমি যেমন কারখানায় একটা মেশিনে ইনপুট কাঁচামাল দিলাম এবং আমি ফিনিশ প্রোডাক্ট পেয়ে গেলাম, বাজিতে সেটা হয় না। সেই জন্য আমি শিবা বিভিন্ন জায়গায় দেখেছি, এক্সপিরিয়েন্স করেছি, কয়েকশো লেবার, কয়েকশো শ্রমিক এখানে সারা বছর কাজ করেন তারা। কারণ একটা ফুলঝুরি বানাতে, আমরা তো একটা ফুলঝুরি আমরা 10 সেকেন্ডে শেষ করে ফেলি, একটা ফুলঝুরি বানাতে 15 দিন সময় লাগে। এবং সেটা বানায় হচ্ছে মানে লেবার, মানে শ্রমিক, তার সঙ্গে প্রচুর এমপ্লয়মেন্ট যুক্ত হয়ে রয়েছে, যেটা আমরা জানি না বা দেখি না বা সেটা আমরা পরিসংখ্যানের মধ্যে নিয়ে আসি না। কিন্তু সারা বছর ধরে তারা বাজি তৈরি করেন। কারণ আমরা তো বাজিটা কিনি বা বিক্রি করি 2 দিনে, তাই 2 দিনে এত বাজি, হাজার হাজার টন বাজি আসছে কোথা থেকে? সারা বছর তৈরি হচ্ছে এবং তারা সারা বছরই এই পেশার সঙ্গে যুক্ত থাকেন। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমার যে ডেটা আছে, প্রায় 10 লক্ষ মানুষ ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি এর সঙ্গে যুক্ত। যেমন সে শুধু বাজি বানায় না, কেউ সে ফুলঝুরির তারটা সে সাপ্লাই করে, কেউ বক্স বানায়, কেউ কাগজ সাপ্লাই করে, কেউ ট্রান্সপোর্ট করে। তো একটা হোলিস্টিক একটা ইকোসিস্টেম আছে এখানে। তো এই ইন্ডাস্ট্রি বন্ধ করে দেওয়া মানে সেই ইকোসিস্টেমটাকে নষ্ট করে দেওয়া। আর এটা তো একটা কনভেনশনাল বিজনেস। আমি দেখি যারা বাজি সে বানাচ্ছেন, তার বাবা বানাতো, তার দাদু বানাতেন। তো একটা ট্র্যাডিশন আমাদের বাজি বানানোটা, আমাদের ওয়েস্ট বেঙ্গল অন্তত। আচ্ছা, এই যারা বাজি শিল্পের সঙ্গে যুক্ত, সেই শিল্পীদের বা এই কারিগরদের জন্য কি কোনো নির্দিষ্ট ব্যবস্থা আছে যে তাদের যদি কোনো বিপদ হয় তারা কোথাও থেকে কোনো আর্থিক সাহায্য পাবেন কি না? বা তাদের একটা, যেহেতু এই ধরনের একটা ব্যবসা, সেক্ষেত্রে বিপদ হওয়ার সম্ভাবনা অনেক বেশি, তাদের সচেতন। খুব ভালো প্রশ্ন, একটা ফান্ডামেন্টাল প্রশ্ন। সেটা আমারও প্রশ্ন ছিল কয়েক বছর আগে। ইনফ্যাক্ট যেটা হলো যে 2-3টে জিনিস আমরা বন্ধ করতে পেরেছি। যেমন এই বাজির ক্ষেত্রে চাইল্ড লেবার ইউজ হতো। আমরা নিজেরা যখন এটা অভিজ্ঞতা করলাম, তখন কিন্তু আমরা রেসপেক্টিভ ডিএম বা এসপির সঙ্গে আমরা যোগাযোগ করে এই চাইল্ড লেবারটা আমরা অনেকটা কমিয়ে দিতে পেরেছি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে দেখতাম যে তারা ছোটো ছোটো বাচ্চারা ওই অ্যালুমিনিয়াম পাউডার মেখে সাদা হয়ে তারা থাকতো, তারা পাউডার ভেবে তারা খেলা করতো। সেটা অ্যালুমিনিয়াম পাউডার, সেটা সাংঘাতিক একটা টক্সিক জিনিস, যদি আমি স্কিনের এতে নিয়ে আসি, সংস্পর্শে নিয়ে আসি। এইগুলো কিন্তু আগের থেকে অনেকটা কমেছে, অন্তত কলকাতা শহরতলি যেখানে বাজি তৈরি হয়, নুঙ্গি, চম্পাটি জায়গাগুলো আমরা, বা মহেশতলা দেখেছি, এগুলো কিন্তু কমেছে। 2 নম্বর যেটা হচ্ছে যে প্রপার স্কিল ডেভেলপমেন্ট। তো আগে দাদা জানতো, ভাই বাজি তৈরি শিখেছে, ব্যাপারটা এরমভাবে একের পর এক জেনারেশন চলে আসতো। এক্ষেত্রে বিস্ফোরণের সম্ভাবনা অনেক বেড়ে যেত, কারণ যখন মিক্সিং হয় সেখানে হিট তৈরি হয়, আরও মানে যৌগ হয় তো মৌল থেকে, তো সেক্ষেত্রে অনেক সম্ভাবনা থাকে বিস্ফোরণের। সেক্ষেত্রে সেই জন্য যে কারিগর বাজি তৈরি করবেন, তার একজন তার থেকে মানে সেই গ্রুপের নিরিট ট্রেনিং তারা করে আসতে হবে। মানে সায়েন্টিস্টরা আসেন, তারা কলকাতা ওয়েস্ট বেঙ্গলে বহুবার এসছেন, তাদেরকে ট্রেনিং করানো হয়েছে, তারপর তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। সেখানে শুধুমাত্র কোম্পানির ছাড়পত্র নয়, সেখানে পার্সোনাল লেভেলে ছাড়পত্র। এতে কী হয়, তারা অনেক জিনিস জানতে পারেন যে কী করে বিস্ফোরণ অ্যাভয়েড করতে পারবো, কী করে আমরা মিক্সিং করবো, কত দূরে মিক্সিং করবো। এটা করার পর আমার মনে হয় যে যদি আমরা মেনে চলি, শুধু শেখাটা তো না, শেখা এবং তার প্রয়োগ যদি আমরা মেনে চলি বা আমরা অ্যাওয়ার করি অন্তত তাদেরকে, এক্ষেত্রে এই সম্ভাবনা কমে যায়। আর যেটা বলেন বিমা বা দুর্ঘটনা ঘটলে কি হতে পারে, আমাদের যে সরকারি যে বিমা করানো হয় না, এটা কিন্তু এখনো আমাদের কোথাও আইনি ঝঞ্ঝাটের মধ্যে আটকে রয়েছে। আমরা ইতিমধ্যে আমাদের স্টেটের চিফ সেক্রেটারি বা আমাদের যে মিনিস্ট্রি দেখেন, তাদের সঙ্গে আমরা আলোচনা করেছি, কথাবার্তা চলছে যে এই ধরনের কোনো বিমা তাদের জন্য করে দেওয়া যায় কিনা। ব্যাপার হচ্ছে যে বিমা করতে গেলে কতগুলো প্যারামিটার্স দরকার, যেমন তার প্রপার লাইসেন্সিং দরকার, তার প্রপার ছাড়পত্র দরকার। অনেক ক্ষেত্রে দেখা যায় লাইসেন্সেস থাকে না তারা প্রান্তিক শ্রমিক, তাদেরকে নিয়ে আসা হলো, বেশি টাকা দিয়ে বাজি বানিয়ে রাতে বাজি বানিয়ে তারা চলে গেল। কিন্তু লাইসেন্সিং প্রপারলি না থাকলে কিন্তু সেই ক্ষেত্রে একটা আইনি ঝঞ্ঝট থেকে যায়। তো এটা আমরা দেখছি কীভাবে সর্ট আউট করা যায়। আমরা এটাও চেষ্টা করছি তাদের যে ক্রেডিট লোন ব্যবস্থা করে দেওয়া যায়, যেমন কিষাণ ক্রেডিট কার্ড হয় বা এই ধরনের যদি ক্রেডিট কার্ড তাদের জন্য করে দেওয়া যায়, সেটা নিয়েও ইতিমধ্যে আমাদের আলোচনা চলছে। আচ্ছা, প্রত্যেক বছরই তো কিছু কিছু বাজি নিষিদ্ধ হয়, প্রত্যেক বছরই। এবছরে কি তেমন কোনো বাজি নিষিদ্ধ আয়তায় পড়েছে? না, নিষিদ্ধ যে কনসেপ্টটা ছিল এই বছর একটু পাল্টে গেছে। কারণ আগের বার মানে লাস্ট 18 বছর ধরে বলছি, 2002 সালের পর থেকে যে বাজিগুলো মূলত আপনার 190 ডেসিবেল ক্রস করে যেত, সেগুলো নিষিদ্ধ বাজির মধ্যে পড়তো।
যেহেতু এবার ওই সারা ভারতবর্ষের মতন এবারও আমার 125 ডেসিবল আমাদের শব্দমাত্রার উত্তরসীমা রয়েছে, সেই ক্ষেত্রে যেগুলো হয়তো আগে নিষিদ্ধ ছিল সেগুলো নিষিদ্ধ নয় এই বছর। কিন্তু দুটো প্যারামিটার, একটা হচ্ছে আপনার এমিশন, একটা হচ্ছে সাউন্ড। এটা আমি সাউন্ড প্যারামিটারে বললাম। কিন্তু এমিশনের ক্ষেত্রে যে যখন তারা বাজি তৈরি করে যখন টেস্টিংয়ের জন্য পাঠায় নাগপুর সেন্ট্রাল গভর্নমেন্টের ল্যাবে, সেখানে যদি এমিশনের মাত্রা বেশি হয় সেই লেভেলেই কিন্তু সেটা রিজেকশন হয়ে যায়, সেটা কিন্তু বাজারে আসতে পারে না। তো এইটা অলরেডি ফিল্টার্ড হয়ে কিন্তু আমাদের বাজারে আসছে, কারণ কোয়ালিটি চেকটা আমরা আগেই করে নিচ্ছি। বেশ, একদম ঘড়ির কাঁটা চোখ রাঙাচ্ছে। শেষ প্রশ্ন হয়তো আমাদের তরফ থেকে, ফানুস ওড়ানো যায় এখন আর? বৈধ ফানুস একটা সময় বিক্রি হতো, আমরা দেখেছি কেনা বেচা হতো, কাস্টমার পছন্দ করেন, বাচ্চারা পছন্দ করে, খুব সস্তায় অ্যাকচুয়ালি 2-10 টাকার একটা ফানুস বেলুন পাওয়া যায়। আমরা যখন একটু ডিপে গেলাম, তার জন্য ইম্প্যাক্ট অ্যানালিসিস যখন আমরা করলাম সরকারি বিভিন্ন দপ্তরের সঙ্গে বসে, দেখলাম সো ভেরি ডেঞ্জারাস ফর এভরিওয়ান। কীরকম? প্রথম কথা হচ্ছে এই যে মেটেরিয়ালটা, এটা চাইনিজ মেটেরিয়াল, এটা চায়না থেকে আসে। যে আমরা দুটো ফানুসকে মিলিয়ে ফেলি অ্যাকচুয়ালি। যে ফানুসটা আমরা বাজারে বিক্রি করি না, সেগুলো একটু ছোটো ছোটো ফানুস, সেগুলো ল্যান্ডিং করে যায় যেখান থেকে জ্বালানো হয়, দেখুন তার 100-200 মিটারের মধ্যে গিয়ে একটা অল্প হাইট নিয়ে দেখা গেলো গাছের মধ্যে পড়ে গেল, বাড়ির ছাদে পড়ে গেল, কারো বারান্দায় ঢুকে গেল, জানলায় ঢুকে গেল। এইগুলো কিন্তু ভয়ঙ্কর। এই ফানুস কিন্তু ব্যান্ড, এই ফানুস কিন্তু কোনো বাজি বাজার থেকে কিন্তু ফানুস বিক্রি হবে না সরকারি মানে বিপণন কেন্দ্রগুলো থেকে। যে ফানুস যেটা আমরা আগে ফাটাতাম, মানে দেখতাম বা দেখি ছোটোবেলা আমিও, সে বড় বড় ফানুস হতো, সে ফানুসগুলো উচ্চতা অনেক উপরে চলে যেত এবং তখন যেটা ল্যান্ড করতো তার কাছে আগুনটা নিভেও যেত। এগুলো অনেক সেফ ছিল। আমরা যে ফানুসের কথা বলছি সেগুলো ট্র্যাডিশনাল ফানুস নয় অ্যাকচুয়ালি, এগুলো ভয়ঙ্কর বিপজ্জনক। এবং সেটা কলকাতা পুলিশ থেকে এই বছর কেনা, বেচা, বিক্রয়, ক্রয় সবটাই মানে নিষিদ্ধ করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেকটা সময় আমাদের দিয়েছেন শব্দবাজি নিয়ে, প্রচুর আক্রমণ শানিয়েছি আমরাও এবং আমাদের বন্ধুরাও সব সামলেছেন তীব্র বুদ্ধি এবং যুক্তির জালে। আশা করব সকলের দীপাবলি সুন্দর কাটুক, আপনারও আলোর উৎসব আলোর থাকুক, শব্দ নয়, শব্দ হবে কম, আলো জ্বলবে বেশি, আলো জ্বলুক আপনার জীবনেও।